আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটি নতুন লাইভে অ্যাটেন্ড হয়ে গেলাম। চ্যালেঞ্জ ডে 4। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানান দাও। আমি কমেন্টে নজর রাখছি। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটা দিন, নতুন একটা দিন। আমি জানি না যে সারাটা দিন তোমরা আমার পোস্টগুলো খেয়াল করো কিনা। আমি বারে বারে ঘুরে ফিরে একটা কথাই তোমাদের বলি, সেটা হলো রিভিশনের কোনো বিকল্প নেই। আমি ক্লাসটি শেষ করব, একটু ফ্রেশ হয়ে আবারও রিভিশনে বসে যাবে। এই মর্মটা যদি 25টা দিন চলতে থাকে, আর যদি শোনো আমার কথা, ইনশাআল্লাহ 26তম দিনে তুমি তোমার গল্প বলবে। আমি জানতে চাই আজকের এই ক্লাসে অ্যাটেন্ড হওয়ার পূর্বেই গত দিনের ক্লাসটা রিভিশন করে তোমরা কারা লাইভ অ্যাটেন্ড হয়েছো, ঝটপট করে একটু আমাকে জানান দাও। আমরা ইনশাল্লাহ আজকে লেকচার 7 এবং 8, দুইটা লেকচার আমরা কাভার করব, 7 এবং 8। 7 নাম্বার আয়োজনটা এক্ষুনি শুরু করছি। মাশাআল্লাহ, সুন্দর। সোহাগ রাজ, আই ফলো ইউর পোস্ট। মাশাআল্লাহ। আচ্ছা, ফয়সাল হাসান তামিম বলছো, স্যার শব্দার্থের শীট তো পেলাম না। আরে বাবা, শব্দার্থের শীট আমি তো দিয়েছি তোমাদের। শব্দার্থের শীট আমি তোমাদের ওয়েবসাইট অ্যাপে দিয়েছি। তোমরা যারা অ্যাপ চালাতে পারো না, একটু অ্যাপটা চালানো শেখো। আহ, আচ্ছা, তামান্না আক্তার, এক্সাম কি শুধু স্যাটারডে হবে? না, এক্সাম আসলে আমাদের স্যাটারডে না। নিয়মটা আমি বলে দেবো তোমাদের, পোস্ট করব, কেমন? আয়োজনটা শুরু করতে পারি। এখন আর কোনো কথা বলা যাবে না। সো চলো আজকের আয়োজনটা শুরু করি। শুরু হচ্ছে প্রথম লেকচার, লেকচার 7। আচ্ছা, বেসিক ক্লাস 7-এ এসে আমরা একটু পুরনো স্মৃতি রোমন্থন করি। আমরা মোটামুটি লেকচার 1 থেকে শুরু করে এই পর্যন্ত এসে আমরা এদিকে বেসিক স্ট্রাকচার দেখেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে দেখেছি সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এরপরে দেখেছি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য, এরপর দেখেছি নানা ধরনের ভার্ব। এরপরে আমরা সেন্টেন্স শুরু করলাম, এবং সেন্টেন্স শুরু করার পরে আজকে এটি হলো সেন্টেন্সের ওপরে চতুর্থ ক্লাস, চতুর্থ দিনের ক্লাস। তার মানে সেন্টেন্সের ওপরে অলরেডি অ্যাসার্টিভের বিস্তারিত আলোচনা হয়েছে। বিস্তারিত মানে বিস্তারিত বলতে যা বোঝায়। এরপরে ইন্টারোগেটিভ, এবং গত দিনে অর্থাৎ লেকচার 6-এ আমরা আলোচনা করেছি ইম্পারেটিভ। ওকে, তাহলে সেন্টেন্সের যে 5টি প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আজকে যেটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে অপটেটিভ। এবং আমরা চেষ্টা করব অপটেটিভ এবং এক্সক্লামেটরি একটি ক্লাসে শেষ করার জন্য। ঠিক আছে? সো আমাদের মূল আজকে যে শিরোনাম সেটি হচ্ছে অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। সো ঝটপট একটু রেডি হয়ে যাও। আলোচনা শুরুতে এটা জানিয়ে রাখি যে যদি এখনকার মডার্ন গ্রামার অনুযায়ী, গ্রামারের দুটো ভার্সন এখন অ্যাভেলেবল, একটা হচ্ছে ওল্ড এবং একটা হচ্ছে মডার্ন। আমরা যদি ওল্ড বা ট্রেডিশনাল গ্রামারগুলো কথা বলি, তাহলে সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস, অর্থাৎ সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কিন্তু এই এখনকার গ্রামার বা মডার্ন থিওরি অনুযায়ী বলা হচ্ছে অপটেটিভ আসলে সেন্টেন্সের বিশেষ কোনো প্রকার নয়। তাই সেন্টেন্সকে 4 প্রকারে বিভক্ত করা হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি। তার মানে অপটেটিভের গুরুত্ব মোটামুটি কম। কম হলেও জানতে হবে কেন আসলে এটিকে বাদ দেওয়া হয়েছে, এটা রিজনটা আমরা জানার চেষ্টা করব। ওয়েল, আলোচনা শুরু করছি। খুব মনোযোগ দিয়ে, কোনো আজে বাজে কমেন্ট করা যাবে না। পাশের বন্ধুকে, কাছের বন্ধুকে একটু মেনশন করে দাও ক্লাসটা। হি হ্যাজ আ পিসফুল, পিসফুল, ধরো বললাম যে হি হ্যাজ এ পিসফুল লাইফ, তার একটা সুন্দর, শান্ত, সাজানো গোছানো জীবন আছে। ওকে, এই বাক্যটার শুরুতে আমরা যদি কিছু একটা লাগাই এবং একটু যদি চেঞ্জ করি অর্থগত দিক থেকে, আমি ধরো বললাম যে মে আই হ্যাভ, প্রসঙ্গত বলি, বাক্যের শুরুতে যখন মে এসে গেছে, ছোট্ট এই নোটটা তোমরা অবশ্যই করে নেবে। মডাল ভার্ব পরবর্তীতে আরেকটা ভার্বের বেস ফর্ম ডিমান্ড করে, এটা একটু মনে রাখবে সবাই। মডাল ভার্ব পরবর্তীতে ভার্বের বেস ফর্ম ডিমান্ড করে। যেমন এখানে হ্যাজ ছিল, কিন্তু এখানে হ্যাভ হয়েছে। কেন হ্যাভ হয়েছে? কারণ হ্যাভ থেকেই মূলত হ্যাজের জন্ম। তার মানে হ্যাভটা হচ্ছে মূল ফর্ম। যদি বুঝতে সমস্যা হয় আমি একটু লিখে দিই। হ্যাভ হচ্ছে মূল ভার্ব। এই হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, এটার পাস্ট টেন্স হচ্ছে
হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, ঠিক আছে? এটা হচ্ছে মূল ফর্ম। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড যেটাই থাকুক না কেন, আসলে মূল যেটা সেটা হচ্ছে এটা। তো যার কারণে আসলে মে আই হ্যাভ আমি লিখলাম মে আই হ্যাভ পিসফুল লাইফ। বললাম যে আমার যদি একটি সুন্দর চমৎকার সাজানো গোছানো জীবন থাকতো, লাইক হিম, তার মতো। দেখো, আমি কিন্তু একটা ইচ্ছা পোষণ করলাম, আমি উইশ করলাম, আমি ডেজায়ার করলাম, রাইট? আচ্ছা, আবার ধরো আমি এরকম বললাম যে ধরো মে আই বা মে হি কন্টিনিউস, এখানে আমরা এস দিতে পারবো না, কেন দিতে পারবো না সেটি বলছি। মে হি কন্টিনিউস টু হ্যাভ আ পিসফুল লাইফ, সে যদি একটি সাজানো গোছানো জীবন অতিবাহিত করতে পারত, এটাও কিন্তু একটা ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা। প্রসঙ্গত, হিয়ের পরে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়, এটাই সত্য কথা, এবং এই ব্যাপারে বিস্তারিত জানবে যখন আমি টেন্স তোমাদেরকে পড়াবো। কিন্তু এখন শুধু এইটুকু জেনে রাখো যে এই জায়গাটা হি থার্ড পারসন হওয়ার পরেও ভার্বের সঙ্গে কেন এস হলো না, কারণ মে থাকলে বলেছি ভার্বের বেস ফর্ম হবে, সেই জন্য কিন্তু এর সঙ্গে এস দেওয়া যাবে না। তার মানে মে হি কন্টিনিউ টু হ্যাভ আ পিসফুল লাইফ, তার মানে আগের মতোই মেয়ের পরে ভার্বের বেস ফর্ম, এখানেও ঠিক মেয়ের পরে ভার্বের বেস ফর্ম। সো মে হি কন্টিনিউ টু হ্যাভ আ পিসফুল লাইফ। দেখো, দুইটি বাক্যেরই অর্থ কিন্তু হচ্ছে ডেজায়ার বা ইচ্ছা পোষণ করা। সো মে আই হ্যাভ আ পিসফুল লাইফ লাইক হিম, যদি তার মতো আমার একটি শান্ত সাজানো গোছানো জীবন থাকতো। মে হি কন্টিনিউ টু হ্যাভ আ পিসফুল লাইফ, যদি সে শান্ত মেজাজের একটি জীবন অতিবাহিত করতো, ইত্যাদি। এবার আসো, এই দুইটা বাক্যকে আমি মে বাদ দেব। মে বাদ দিলে যেটা হচ্ছে সেটা হলো যে বাক্যের শুরুতে জাস্ট এটা রাখছে আই হ্যাভ আ পিসফুল লাইফ লাইক হিম, মানে আমার একটি সুন্দর সাজানো গোছানো শান্ত জীবন থাকতো লাইক হিম, তার মতো। আবার এই বাক্যটা আমি যদি বলি হি কন্টিনিউ টু হ্যাভ আ পিসফুল লাইফ, ওকে, এটা আমি রাখবো শুধুমাত্র। এইবার আমি যেহেতু হি দিয়েছি, কন্টিনিউর সঙ্গে একটা এস দেব। তার মানে এই বাক্যটা তোমরা একটু ধারণা করো তো, আমি তোমাদের যতগুলো সেন্টেন্সের প্রকার পড়িয়েছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আজকে তো অপটেটিভ পড়াচ্ছি, আমাকে বলো তো এই দুইটি বাক্য আসলে কোন বাক্যে রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ? ইয়েস, এই দুইটি বাক্যের নাম হচ্ছে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। তো যাই হোক, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই ছোট্ট একটা মেয়ে বসিয়ে দিলেই সাধারণত সেটা অপটেটিভ হয়ে যায়। তাই গ্রামারিয়ানরা বলছে যে এটিকে বিশেষ কোনো সেন্টেন্সের প্রকার বলা যেতে পারে না, এই মৌলিক প্রকার হচ্ছে অ্যাসার্টিভ। তার শুরুতে শুধু মেয়ে লাগিয়ে দিলেই সেটা বিশেষ ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাই এটিকে মৌলিক কোনো প্রকার বলা যায় না। আর এই কারণে গ্রামারিয়ানরা অপটেটিভ সেন্টেন্সটাকে অ্যাভয়েড করে তারা চার প্রকারকে বেশি প্রাধান্য দিয়েছে। ছোট্ট স্ট্রাকচারটা লিখে নাও, সেটি হচ্ছে যে মে, কোনো কোনো সময় লং দেখা যায়, এরপরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSER, অ্যাসার্টিভ, ডট ডট ডট, সবার শেষে হচ্ছে ফুল স্টপ। ওকে, ডান। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে অপটেটিভ সেন্টেন্সে রূপান্তর করার পালা। তো স্বাভাবিকভাবে মে বা এই জাতীয় সেন্টেন্সগুলো দেখে তোমরা অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে দুই একটা একটু ব্যতিক্রম হতে পারে। যেমন ধরো আমি যদি বলি যে আল্লাহ GRANT, গ্র্যান্ট হিম, ALLAH, আল্লাহ গ্র্যান্ট হিম আ লাইফ অফ পিচ, ধরে এটা দিলাম আ লাইফ অফ পিচ। এবং এটি দিয়ে বলা হলো যে এই বাক্যটাকে আমরা কি বলতে পারি। অপশন এ, এটি কি অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। অপশন বি, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ঝটপট করে ঝড়ো গতিতে একটু আমাকে জানাও এই বাক্যটা দেখে তুমি এটাকে কি বলবে। আর একটা ছোট্ট ইনফরমেশন আমি পাশে শেয়ার করে রাখি তোমাদের সুবিধার্থে, সেটি হচ্ছে আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের আমি পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে প্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, তারপরে এক্সটেনশন, এবং সবার শেষে একটা ফুল স্টপ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। তো স্বাভাবিকভাবেই তোমার মনে হতে পারে এই হচ্ছে আল্লাহ সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, ওকে, এই হচ্ছে বাকি অংশ, অতএব এটাকে আমি অ্যাসার্টিভ বলতে পারি। কিন্তু অ্যাসার্টিভ দেখতে মনে হতে পারে স্ট্রাকচারালি, কিন্তু অর্থটা করো যে আল্লাহ যেন তোমাকে একটি সুন্দর শান্ত জীবন দান করেন, তোমার জন্য মঞ্জুর করেন। তো এই যে তুমি ইচ্ছা পোষণ করছো, তুমি একটা ডিজায়ার করছো, এই ডিজায়ার বা ইচ্ছা মিনিংগত দিক থেকে এটির নাম হলো অপটেটিভ।
মিনিংগত দিক থেকে এটার নাম হলো অপটেটিভ। আর নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে যে আমরা যখন সেন্টেন্সের মৌলিক প্রকারে কথা বলি যে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সেস আর অফ হচ্ছে 5 কাইন্ডস, যে 5টি প্রকার নিয়ে আমি কথা বলছি। তার মানে আমরা যখন সেন্টেন্সের এই 5টি বিষয়ের দিকে নজর দেব সর্বদাই কিন্তু অর্থের দিকে নজর দিতে হবে। যদি শুধু স্ট্রাকচারের দিকে খেয়াল করো তাহলে মাঝে মাঝে কিন্তু তুমি প্রতারিত হতে পারো। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। এই যে অনেকে তোমরা আত্মবিশ্বাস নিয়ে, রাইট। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ গ্র্যান্ট হিম আ লাইফ অফ পিস। আল্লাহ থার্ড পার্সন সিঙ্গুলার একটা নাম, তাহলে গ্র্যান্টের সাথে কেন এখানে এস হলো না? এখানে কেন এস হলো না? এই একটা যদি প্রশ্ন করি তোমরা আমাকে কি বলবে? ওয়েল, হয়তোবা প্রশ্ন রেডি করছো, আর এরই মাঝে আমি এই কোয়েশ্চেন আনসারটা দিয়ে দিই। আসলে এখানে লুকোনো আছে মে আল্লাহ। সো অবশ্যই এখানে আমরা নেব মে আল্লাহ গ্র্যান্ট হিম, মে আল্লাহ গ্র্যান্ট হিম, ওকে, গ্র্যান্ট হিম, বাকি অংশ যা আছে তাই। তো এর আগে তোমরা জেনেছো যে মে যখন বাক্যে শুরুতে থাকে, রাইট, তখন ভার্বের হয়ে যায় বেস ফর্ম, রাইট। ওই একইভাবে এখানে গ্র্যান্টস না হয়ে গ্র্যান্ট হয়েছে, এগুলো তোমাকে জানতে হবে। ওকে, সো এই মুহূর্তে আমার সঙ্গে যারা যুক্ত আছো তাদেরকে বলি যে ইংরেজি শেখার শেকড় থেকে অনুসন্ধান করার ক্লাস হচ্ছে আমাদের মূলত এটি। তাহলে তুমি অলরেডি ধারণা নিয়েছো যে শুধুমাত্র মেয়ে দিয়েই একটা অপটেটিভ সেন্টেন্স গঠিত হয় না, অর্থের দিক দিয়েও অনেক অপটেটিভ সেন্টেন্স গঠিত হয়। এরকম আমি কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, ধরো আমি আরেকটি বাক্য তোমাদের সঙ্গে শেয়ার করি। ধরো টেস্ট দিলাম এবং বললাম যে ইফ only everyone could have COULD, if only everyone could have a life of peace, প্রত্যেকে যদি একটা শান্তির জীবন পেত। আমার প্রশ্ন হচ্ছে এই বাক্যটাকে তুমি কি বলবে? অপশন এ, ভালো করে খেয়াল করো, অপশন এ এটা হচ্ছে অ্যাসার্টিভ, ASSERT, এটা কি অ্যাসার্টিভ? অপশন বি এটা কি অপটেটিভ? অপশন সি এটা হচ্ছে কন্ডিশনাল। হয়তোবা অনেকে তোমরা এটার সঙ্গে পরিচিত হওনি, আমি ছোট্ট করে একটা নোট করে দিই যারা আমার সঙ্গে নতুন আছো। একটা জিনিস মনে রেখো, যেই সব বাক্যের শুরুতে ইফ থাকে, যেসব বাক্যের শুরুতে ইফ থাকে, ইফ মানে হলো যদি, এবং ইফের পরে যখন ক্লজ বা বাক্য থাকে দুইটা, ইফের পরে দুইটা যখন ক্লজ থাকবে, দুইটা বাক্য থাকবে, তখন তাকে বলা হবে কন্ডিশনাল। তো অনেকেই এই জিনিসটা ভুল করে ফেলে যে ইফ থাকা মানে কন্ডিশনাল। নো, ইফের পরে বাক্যের সংখ্যা হতে হবে দুইটা। যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো। এই যে ইউ কাম, আই উইল গো, দুইটা বাক্য, অতএব সেটা শর্তমূলক, ইফ দ্বারা প্রযোজ্য। কিন্তু এখানে ইফ অনলি যেটা রয়েছে দেখে অনেকেই বিভ্রান্ত হতে পারো, দিস ইজ নট আ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স হতে গেলে বাক্যের সংখ্যা হতে হবে দুইটা। এখানে বাক্য কয়টা দেখো তো? একটা। সুতরাং এটা কোনো কন্ডিশনাল সেন্টেন্স নয়। আর এটা অ্যাসার্টিভ নয়, কারণ বাংলা অর্থটা খেয়াল করো, যদি ইফ অনলি, অনলির অর্থ এখানে আসবে না। ইফ অনলি মানেই হলো যদি, যদি প্রত্যেকেই সুন্দর একটা জীবন পেত, প্রত্যেকেই একটি সাজানো গোছানো শান্তিময় জীবন পেত, একটি বাক্য ইফ দ্বারা গঠিত হতেই পারে, কিন্তু সেটা দ্বারা ইচ্ছা প্রকাশ পেয়েছে, একটা ডিজায়ার পেয়েছে। এটা উইশ বলতে পারি আমি, একটা ডিজায়ার বলতে পারি। এগুলোই হলো অপটেটিভ। সুতরাং এই বাক্যটা ডেফিনেটলি ইটস অ্যান অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ তোমরা যেটা জানতে যে মে দিয়ে শুরু, অথবা এই একটা বাক্য না, এর বাহিরেও এমন ব্যতিক্রম ধর্মী দুই একটা বাক্য আসতে পারে, মনে থাকবে। আচ্ছা, এখান থেকে অ্যাডভান্স লেভেলের আমি বিভিন্ন পরীক্ষায় এই টেস্টটা আমি দেখেছি বিভিন্ন সময়। দেখি তোমরা কতজনে পারছো। ইফ অনলি, মনে রেখো, ইফ অনলি মানে হচ্ছে যদি। এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, বিশেষ করে হলো তোমার কি বলে, অতি কল্পনাপ্রবণ বাক্যগুলোতে যদি এমনটা হতো, অতি মাত্রায় কল্পনা ক্ষেত্রে ইফ অনলি ইউজ করা হয়। সো ইফ অনলি আই, ওকে, তারপরে দেব ধরো ফিল ইন দ্য গ্যাপ, মোর মানি। অপশানে বলা হচ্ছে যে এখানে কি তুমি হ্যাভ দেবে নাকি অপশন বিতে হ্যাড দেবে। ঝড় গতিতে আনসারটা দিয়ে দাও। ইফ অনলি আই ডট ডট মোর মানি, বাংলা অর্থ আমার যদি অনেক টাকা থাকতো। মাশাআল্লাহ, অনেকে রেসপন্স করছো। সো ইফ অনলি আমরা এটা দিয়েছি
সো ডেফিনেটলি তোমাকে পাস্ট টেন্সে যেতে হবে। সো হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, যেটা আমি একটু আগে তোমাদের দিয়েছিলাম একবার, যে হ্যাভ, হ্যাড, হ্যাড, মনে থাকবে? আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি। যেমন তোমরা অনেকেই পারো যে গো, এটার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে গো এন্ড গন। আমি এরকম 200টা ওয়ার্ড লিস্ট দিয়েছি তোমাদের, মনে আছে? 200 ওয়ার্ডস। এখন এই জাতীয় শব্দগুলো তোমরা মুখস্থ করেছো, যারা করনি তারা কিন্তু পিছিয়ে গেলে মুখস্থ করে নিও। ঠিক এইরকমই কিছু শব্দ তোমাকে ডিস্টার্ব করে। তার ভিতরে আমি দেখেছি হ্যাভ একটা। হ্যাভ হচ্ছে বেস ফর্ম, এটা পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, মুখস্থ রেখো। এরপরে আমি আরেকটা দেখেছি, এবং সেটা হচ্ছে তোমার বি ভার্ব। বি মানে হচ্ছে অ্যামিজার, ঠিক আছে? বি মানে হলো অ্যামিজার, এম, এরপরে ইজ, এরপরে আর। এটার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ এবং ওয়ার। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। একবার ঠুটস্থ মুখস্থ করে নাও। মুখস্থ করছো না তো, খুব বেশি দিন না, যেদিন এই জিনিসটার ব্যবহার তোমরা দেখতে পাবে। ওকে, সো আই, এরপরে আমরা পাস্ট টেন্স করবো, সেই জন্য হ্যাড হবে। পাশে ছোট্ট করে একটা নোট করে নাও, যদি ইফ অনলি কোথাও থাকে, ইফ অনলি প্লাস এরপরে সাবজেক্ট হলে সর্বদাই কিন্তু V2 হবে, বা যেটাকে আমরা বলি পাস্ট টেন্স হবে। কি হবে বলো তো? পাস্ট টেন্স হবে। ব্যাস, আমরা অপটেটিভ সেন্টেন্সের মোটামুটি বলা যায় যে আমরা ভেতর থেকে বাহির পর্যন্ত চলে এসেছি। এবার কিছু জায়গায় তোমাদের ডাউট থাকতে পারে। সে ডাউটটা কি? ডাউটটা কি? সন্দেহটা কি? ডাউটটা হলো, আমি একটু মার্কিং করছি। ডাউটটা হলো যে ধরো কিছু সময় বলা হয় যে মে আই কাম ইন স্যার, মে কাম ইন, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আবার এই সেম মেটাই আমরা যখন বাক্যের শুরুতে ব্যবহার করছি, যে মে আই বি উইথ ইউ, আমি যদি তোমার পাশে থাকতাম। মজার কথা হলো মে দিয়ে শুরু, শেষে প্রশ্নবোধক ইয়েস, এটা হলো ইন্টারোগেটিভ, TERROGATIV, ইন্টারোগেটিভ। ওকে, আমাকে বলো তো দেখি ইন্টারোগেটিভের ভেতরে এই ধরনের প্রশ্নগুলোর নাম কি? যাদের মনে নেই একটু মনে রাখো। যখন কোনো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হবে, মডাল ভার্ব দিয়ে, এগুলো নিয়ে কথা বলবো, এগুলোর নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। সো মে দিয়ে শুরু হয়েছে, শেষে প্রশ্নবোধক, এটার নাম ইন্টারোগেটিভ। অথচ মে দ্বারা শুরু হয়েছে, শেষে ফুল স্টপ, এটার নাম হলো অপটেটিভ। এটা দ্বারা ইচ্ছা প্রকাশ করেছে, অপটেটিভ, অপটেটিভ, অপটেটিভ। এবং একটা মজার কথা হচ্ছে যে তোমরা যখন কম্পিউটারে লিখবে, দেখবে অপটেটিভ লেখার নিচে কিন্তু একটা রেড লেখা রয়েছে, তুমি খেয়াল করো। ইন্টারোগেটিভ কোনো সমস্যা নেই, কিন্তু অপটেটিভ লিখলেই এটার নিচে রেড। এর পেছনে কারণটা কি জানো? কারণ হচ্ছে অপটেটিভ এই সেন্টেন্সটাকে স্বয়ং ডিকশনারি এবং গ্রামারটাও খুব বেশি অ্যাপ্রুভ করে না, খুব বেশি অ্যাপ্রুভ করে না। ঠিক আছে, ওকে। ব্যাস, আমরা এইবার অপটেটিভ থেকে আমরা চলে আসতে পারি কোথায়? ও আচ্ছা, আরেকটি বাক্য আমি তোমাদেরকে দিতে চাই। তোমরা এরকম একটা বাক্য দেখো অনেক সময়, যে লং লিভ, লং লং লিভ এলাবেলি, লং লিভ দ্য কিং, লং লিভ দ্য, ধরো বলা হলো যে লং লিভ দ্য কিং। এই টাইপের বাক্যগুলো তোমরা দেখে দেখে অভ্যস্ত। আসলে লং লিভ দ্য কিং এটা আসলে পরিপূর্ণ বাক্য না, এটা হচ্ছে মডিফাইড বাক্য। মডিফাইড মিনস হচ্ছে এই বাক্যটার অরিজিনাল যে রূপ সেটা হচ্ছে মে দ্য কিং, মে দ্য কিং লিভ লং, লিভ লং, সরি আমি যখনই এল লিখছি, লিভ লং। ওকে, এই হচ্ছে পরিপূর্ণ বাক্য। তাহলে প্রশ্ন হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কি? এইটা বেসিক্যালি এইটা হচ্ছে তোমার নর্মালি রাইটিংয়ের জন্য প্রযোজ্য। নর্মাল রাইটিং আমরা যেখানে লিখছি, বলছি, সেই সব জায়গার জন্য এই বাক্যটা প্রযোজ্য, যেটা আমি শেখালাম। আর লং লিভ দ্য কিং এটা হচ্ছে বেসিক্যালি লিটারি ওয়ার্ক বা লিটারেচারের জন্য, সাহিত্যের জন্য লেখকরা বিভিন্নভাবে একটি বাক্যকে মডিফাইড করে চমৎকারভাবে লেখেন। সেই সব জায়গাতে সাধারণত এই ধরনের বাক্যগুলো দেখা যায়, লং লিভ দ্য কিং, লং লিভ দ্য কুইন, এটসেট্রা। ঠিক আছে, সো মোটামুটি রাজা দীর্ঘজীবী হোক, হ্যাঁ, এটা। আমি কি ভেতরে আসতে পারি, আমি কি তোমার সাথে থাকবো। একজনের প্রশ্ন হচ্ছে স্যার বাংলা বলে দিন, আমি প্রতিটারই কিন্তু বাংলা বলছি। ওকে, সো অপটেটিভ থেকে আমি বিদায় নিতেই পারি, এবং আমার বিশ্বাস অপটেটিভে সম্ভবত
এর বাহিরে আর তোমার কিছুই জানার প্রয়োজন হবে না। এবার অপটেটিভের পর আমরা চলে আসবো কিসে বলো তো? ডাব্লিউআইটি রাইটিং। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, ঠিক আছে, খুব মনোযোগ দিতে হবে। ওকে, এক্সক্লেমেটরি বললেই সাধারণত স্মৃতিতে ভেসে ওঠে যে এই চিহ্নের কথা, রাইট? আমি তো অনেক সময় ফান করে বলি যে এটা ভয়ঙ্কর একটা চিহ্ন। ধরে নেওয়া যাক নিচেরটা হলো মাথা আর উপরেরটা হচ্ছে একটা পেরেক। তো মাথা সবসময় টেনশনে আছে কখন না তার মাথায় পেরেক পড়ে। আচ্ছা, এবার মাথা যদি টেনশনে থাকে যে কখন মাথায় পেরেক পড়বে, তখন সে কি থাকবে? আতঙ্কে থাকবে না? হ্যাঁ। সে বিস্ময়ের মধ্যে থাকবে না? হ্যাঁ। এই আতঙ্ক, এই বিস্ময়ই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মূল কথা, মূল স্লোগান। আমার বিশ্বাস এক্সক্লেমেটরি সেন্টেন্সের নাম শোনার পর কিছু শব্দের সঙ্গে তোমাদের একটা আত্মীয়তা সম্পর্ক হয়ে গেছে, হয়ে যায়নি? যেমন অ্যালাস, ওকে, হায় আমার কি হলো, আমরা এরকম বলি। আমি দেখেছি অ্যালাসের পর তোমার হচ্ছে হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। এরপরে ধরো আরও কিছু শব্দের সঙ্গে তোমরা ইন্ট্রোডিউস হয়েছ, সেগুলো কমেন্টে অবশ্যই লিখবে। অ্যালাস, হুররা, এরপরে ব্র্যাভো, সাবাস। ব্র্যাভো মানে হচ্ছে সাবাস। তারপরে কি আছে, যেমন এখন আধুনিক সময়ে দেখা যায় ওয়াও, এই শব্দটার পরেও কিন্তু এই চিহ্নটা বসছে। এগুলো হচ্ছে একেবারে আধুনিক এক্সক্লেমেটরি ওয়ার্ড। তারপরে অপস, আমরা বলি না অপস, এইরকম অপস দেখবে, এগুলো হচ্ছে আধুনিক শব্দ। এরপরে একটা শব্দ আছে তৃপ্তির নিঃশ্বাসের ক্ষেত্রে বলা হয়। এরপরে ধরো তুমি জি, এই শব্দটা এই জি এর পরেও কিন্তু বসে। এছাড়াও আরও কিছু শব্দ হয়তো বা রয়েছে, তোমরা অনেকে কমেন্টে লিখবে। হ্যাঁ সুন্দর, এই যে হুশ, হ্যাঁ সুন্দর, অনেকে লিখেছ। ফাই, হ্যাঁ, ছি, এই টাইপের শব্দগুলো, এই শব্দগুলো যে এক্সক্লেমেটরি শব্দ আমি সেটা জানি। এবং এখান থেকে তোমরা একটা চমৎকার ধারণা নিয়ে রাখো। স্ট্রাকচার, STRUCT, স্ট্রাকচার, এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে দুইটা। কয়টা স্ট্রাকচার? দুইটা। নাম্বার ওয়ান হলো যদি এই ওয়ার্ডগুলো কখনো বসে, এই ওয়ার্ডগুলো যদি কখনো বসে তাহলে এইখানে একটা চিহ্ন হবে আর সবার শেষে হবে ফুল স্টপ, সবার শেষে হবে ফুল স্টপ। ওকে, এই শব্দগুলো যদি হয় তাহলে সবার শেষে হবে ফুল স্টপ। আরেকটি নিয়ম হচ্ছে কোনো বাক্যের শুরুতে যদি হোয়াট এবং হাউ থাকে তাহলে ওটা দ্বারাও বিস্ময় প্রকাশ পায়, কিন্তু চিহ্ন হবে সবার শেষে। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে চিহ্ন থাকে দুই জায়গায়, একটা হচ্ছে ওয়ার্ডের পর এবং আরেকটা হচ্ছে হোয়াট বা হাউ দিয়ে কোনো বাক্য শুরু হলে সবার শেষে। এখন আমি জানি তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে অনেকে হয়তো মনে মনে ভাবছো, স্যার হোয়াট এবং হাউ দিয়ে তো কোনো কিছু শুরু হলে শেষে তো প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কথা ছিল। আরে বাবা, সেটা তো সব অবশ্যই, কিন্তু সেই বাক্যতে হোয়াটের অর্থ যা, সেই বাক্যতে হাউয়ের অর্থ যা, এক্সক্লেমেটরি এই সেন্টেন্সে হোয়াট এবং হাউয়ের অর্থ কিন্তু তা নয়। আমি তোমাদেরকে এটি অবশ্যই শেখাবো। তাহলে আমরা একটু সামনে এগোই, দেখি হোয়াট এবং হাউ নিয়ে একটু কথা বলি। আচ্ছা, সো হোয়াট এবং হাউয়ের ক্ষেত্রে আমরা ফার্স্টে একটু এক্সাম্পল দিই। ধরো আমি বললাম যে হুররা, 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 যে উই হ্যাভ মেড দ্য রিয়েল ইস্যু। মানে হয় কি যে কোনো একটা ঘটনা শুরুতে আনন্দের সাথে আমরা বলি যখন হুররা উই হ্যাভ মেড দ্য রিয়েল ইস্যু, যে হ্যাঁ আমরা আসল ইস্যুকে ফেস করেছি, মিট করেছি। এখন আমার প্রশ্ন হলো হুররা এরপরে কি হবে, নাকি সবার শেষে চিহ্ন হবে? রাইট, জেনেছো যে যখন এই টাইপের শব্দগুলো থাকে হুররা, অ্যালাস, ব্রেভো, এগুলোর পরে কি হবে? এই চিহ্নটা। ওকে, এটা একটা কথা যে হুররা উই হ্যাভ মেড দ্য রিয়েল ইস্যু। হ্যাঁ, যে কতই না মজার, চমৎকার যে আমরা আসল বিষয়টা ফেস করেছি বা আসল বিষয়টা, আচ্ছা এখানে আমরা ফেস্ট দিতে পারি। হ্যাঁ, ওকে। আর হোয়াট বা হাউ দিয়ে যদি আমরা কোথাও প্রশ্ন দিই, হোয়াট বা হাউ দিয়ে, চলো এবার হোয়াট বা হাউ নিয়ে একটু কথা বলি। যেমন একটি বাক্য দেওয়া হচ্ছে হোয়াট আ বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ। বাগানটি কি সুন্দর, আমরা বলছি বাগানটি কি সুন্দর, যদি এখানে হোয়াটের অর্থ কি, কিন্তু এটা বিস্ময়। আমি বলছি না বাগানটি কি সুন্দর, না, বরং বলছি বাগানটি কি সুন্দর, বলার মধ্যেই ধারণটি আলাদা।
সো হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ। এইবার চিহ্নটা বিশ্বসূচক হবে সবার শেষে, বিকজ এটি হচ্ছে নিয়ম। আবার আমি যদি হাউ দিয়ে একটা বাক্য লিখি, এই আলোচনাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি চাইবো যে প্রত্যেকেই মনোযোগ দিয়ে প্রতিটা মোমেন্ট খেয়াল করো। আমি যদি ধরো বলি যে হাউ বিউটিফুল দিস গার্ডেন ইজ। আমি যখন হাউ দিয়ে বলেছি যে বাগানটা কতই না সুন্দর, বাগানটা কি সুন্দর, বাগানটা কতই না সুন্দর, ওয়েল তাহলে এই বাক্যতেও আমরা সবার শেষে দুইটা বিশ্বসূচক চিহ্ন বসাবো। তাহলে এই ওয়ার্ডগুলো নিয়ে আমি জানি তোমাদের ভিতরে কোনো কনফিউশন নেই, কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু কনফিউশনটা হয় হোয়াট এবং হাউ এর সঙ্গে গ্রামাটিক্যাল যে ফ্যাক্টগুলো আছে সেটা। এই জিনিসটার রহস্য উন্মোচন করার পূর্বে আমি তোমাদেরকে একটা মূল মানে রুট যে বাক্যটা, রুট সেন্টেন্স, যে সেন্টেন্স থেকে অন্যান্যগুলোর উৎপত্তি হয় সেরকম একটা সেন্টেন্স আমি তোমাদেরকে লিখি। ধরো আমি লিখলাম দিস ইজ আ BEAUTIFUL, দিস ইজ আ বিউটিফুল গার্ডেন। ভালো করে বোঝো। তো এই রুট যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ সেই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ। সেই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ। এটা অ্যাসার্টিভ কেন? দিস ইজ আ বিউটিফুল গার্ডেন, এটা চমৎকার বাগান, বিকজ এই হচ্ছে সাবজেক্ট, দিস ইজ হবে, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ। অতএব এটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। আর যারা বিশেষ করে প্রথম 1-2 লেকচার করেছো তাদের সুবিধার্থে আমি আরেকটু স্মরণ করে দেব, সাবজেক্ট, এই হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই হচ্ছে লিঙ্কিং ভার্ব, মনে আছে তো? লিঙ্কিং ভার্ব ইজ, আর এ বিউটিফুল গার্ডেন এই সবটুকুর নাম হচ্ছে নাউন ফ্রেজ বা এটার নাম কমপ্লিমেন্ট। ওকে, MENT। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমরা যদি স্ট্রাকচারের কথা বলি তাহলে এই স্ট্রাকচারটা মেনটেন করা হয়েছে। ব্যাস, লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজটা। এই বাক্যটাকেই টেনে টুনে আমরা হোয়াট এবং কোনো কোনো সময় হাউ দেব। এখন প্রশ্ন হচ্ছে কখন দেব হোয়াট আর কখন দেব হাউ। ওকে, সো এর জন্য ছোট্ট একটা স্ট্রাকচার তোমরা সর্বদাই মনে রাখবে। স্ট্রাকচারটা তোমরা সর্বদাই মনে রাখবে, সেটি হচ্ছে হোয়াট বলছে যে আমি যদি কোনো বাক্যতে বসি হোয়াট, তাহলে আমার পরে আপনাকে একটা আর্টিকেল বসাতে হবে। আর্টিকেলটা কি? এ অথবা এন। একটু ভালো করে মনে রেখো, এ অথবা এন। এরপরে আসবে একটা অ্যাডজেক্টিভ, এরপরে আসবে একটা নাউন, এবং সবার শেষে হচ্ছে এই চিহ্ন, ব্যাস। সো হোয়াটের পরে যে আমরা এ বা এন নিচ্ছি এটা আর্টিকেল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হোয়াটের পূর্বে যে এ বা এন এর পূর্বে যে হোয়াটটা বসলে এটার নাম কি? একটু মনে রাখো, এটার নাম হলো প্রি ডিটারমিনার। আমি তোমাদেরকে এই ডিটারমিনার নামক লেসনটা যখন শেখাবো সেখানে ভালো করে বোঝাবো যে ডিটারমিনার এবং প্রি ডিটারমিনারের মধ্যে পার্থক্য কি। সো এ বা এন এর পূর্বে যে হোয়াট বসেছে সেই হোয়াটটার নাম হলো প্রি ডিটারমিনার। এরপরে এ বা এন, তারপরে হচ্ছে নর্মালি নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন, ব্যাস। কিন্তু হাউ বলছে যে হাউ বা আমি যদি কোনো বাক্যতে বসি তাহলে আমার পরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসতে পারে, ব্যাস, অথবা অ্যাডভার্ব বসতে পারে, ব্যাস। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতেই পারে। এরপরে নর্মালি সাবজেক্ট হবে যা বসার, তারপরে সবার শেষে প্রশ্নবোধক বিস্ময়সূচক চিহ্ন। এখানে একটা মজার জিনিস তোমাদেরকে জানতে হবে। মজার জিনিসটা হলো যে হোয়াট সবসময় আর্টিকেলকে সাপোর্ট করে, হাউ কিন্তু কোনো আর্টিকেলকে সাপোর্ট করে না। হাউ সরাসরি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে সাপোর্ট করে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আসলে এমনটা হলো, কারণটা কি? কারণটা হলো যে তোমাকে জানতে হবে এই বাক্যতে যে হাউ আছে সেই হাউটা একটা পার্টস অফ স্পিচ, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। যারা জানি ওয়েলকাম, না জানলে জেনে রাখবো যে অ্যাডভার্ব বলছে যে আমি যদি একটা বাক্যতে কোনো ওয়ার্ডের পূর্বে বসি তাহলে পরবর্তী ওয়ার্ডটা হবে হয় অ্যাডজেক্টিভ, নতুবা অ্যাডভার্ব বলছে যে আমার পরে যদি আরেকটি শব্দ বসে তাহলে সেটি হবে অ্যাডভার্ব। এবং প্রসঙ্গত যেহেতু এসেই গেছে কথাটা বলে দিই, অ্যাডভার্ব বলছে যে আমি আরেকটা জায়গায় বসতে পারি এবং সেটা হচ্ছে মেইন ভার্বের পূর্বে। কোন ভার্ব? মেইন ভার্বের পূর্বে। তাহলে অলরেডি কিন্তু আমরা অ্যাডভার্বের 3টা অবস্থান দেখলাম। অ্যাডভার্ব বসে অ্যাডজেক্টিভের আগে, অ্যাডভার্ব বসে আরেকটা অ্যাডভার্বের আগে, আমি এক্সাম্পল দিচ্ছি, এবং অ্যাডভার্ব বসে মেইন ভার্বের পূর্বে। এখন এটার পরে আরও একটা অ্যাডভান্স ইনফরমেশন রয়েছে। অ্যাডভার্ব
পুরো একটা বাক্য বা একটা ক্লজের সামনে বসে। এই কথাটা ছোট্ট করে একটু মনে রেখো, অ্যাডভার্ব কিন্তু একটা পুরো বাক্য বা একটা ক্লজের সামনে বা মাথাতেও বসতে পারে। লেটস সি এই হাউ এর যে ঘটনা এবং হোয়াটের যে ঘটনাটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এর পেছনে আমরা একটু রিজনটা ব্যাখ্যা করি। ওকে, সো এখন আমি ধরো বলছি মূল বাক্যটা হচ্ছে দিস ইজ আ বিউটিফুল গার্ডেন, আমি বাক্যটা এখানে নিলাম। ওকে, নেওয়ার পরে বলা হলো যে বাবা এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ। ওকে, এটাকে তুমি এক্সক্লেমেটরি করে দেখাও। ওকে, ডান। তাহলে যেহেতু আর্টিকেল আছে, ভালো করে বুঝি আমরা, যেহেতু আর্টিকেল আমার আছে, অতএব আমি এটা শুরুটা করব কি দিয়ে বলো তো? হোয়াট দিয়ে। কারণ আমার নিয়মে বলা হচ্ছে হোয়াট একটি ডিটারমিনার এবং এ অনর্থ ডিটারমিনার। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে হোয়াটটা আমরা কেন নিলাম? কেউ প্রশ্ন করতেই পারো যে স্যার আমি হাউ নেব, জোর করে নেব। ওই যে নিতে পারবে না, কারণ হচ্ছে হাউ সর্বদা অ্যাডজেক্টিভকে সাপোর্ট করে, কিন্তু দেখো এখানে একটা আর্টিকেল আছে, তাই তুমি চাইলেই হাউ নিতে পারবে না, যার কারণে আমি হোয়াট নিচ্ছি। ওকে, সো আমি নিলাম হোয়াট। ওকে, এরপরে আর্টিকেল হোয়াট আ, এরপরে আমার নিয়ম অনুযায়ী বিউটিফুল গার্ডেন। ওকে, আর যেহেতু এটা বিস্ময়সূচক বিষয়, এই জন্য এই নিয়মটা একটু মনে রাখতে হবে, সাবজেক্টের অবস্থানটা চায় সবার শেষে। হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ অথবা দিস ইজ, কোনো সমস্যা নেই, ইট ইজ অথবা দিস ইজ। জাস্ট এইটুকু একটু ফিল করো যে হোয়াটের পরে আমি এ নিতে পারছি। ওকে, ডান। এখন আমার একটা প্রশ্ন হলো যে আমি যদি হোয়াটের পরিবর্তে এখানে হাউ নিই, তাহলে আমি কিন্তু আর্টিকেল নিতে পারবো না। তখন আমাকে বলতে হবে হাউ বিউটিফুল, কারণ এটি আমার নিয়ম যে হাউ এর পরে আমি অ্যাডজেক্টিভ নিতে পারবো। সো এ কারণে হাউ বিউটিফুল। ওকে, তারপরে সাজাও, এরপরে তুমি তোমার মতো করে দাও হাউ বিউটিফুল দিস গার্ডেন ইজ। আর এখানে ইট ইজ বলার দরকার নেই, কারণ দিস গার্ডেন ইজ। ওকে, ডান। এখন যে ঘটনাটা দাঁড়ালো যে এই বাক্যটাকে ভেঙে যখন আমি এটা করলাম আর এই বাক্যটাকে ভেঙে যখন আমি এটা করলাম, এই দুইটা কি এক? মোটেই না। তোমাকে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পূর্বে যখন অ্যাডভার্ব বসে, এর মানে হলো অ্যাডজেক্টিভের মাত্রা বা ডিগ্রিটা বেড়ে যায়। যেমন আমি যদি বলি হি ইজ গুড আর আমি যদি বলি হি ইজ ভেরি গুড, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য। গুড মানে ভালো, ভেরি গুড মানে অনেক ভালো, বেশি ভালো। তাহলে আমি যখন বিউটিফুলের পূর্বে ভেরি বসিয়েছি, দ্যাট মিনস এই বাক্যটা থেকে কিন্তু এটার উৎপত্তি হয়নি। এটা মূলত যে বাক্যটা হবে জন্ম, দিস ইজ আ, ভালো করে বোঝো, দিস ইজ আ, এখানে একটা ভেরি কথা আমাকে লাগাতে হবে। দিস ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন, তার মানে হাউ এখানে মূলত ভেরির মতো অর্থ দিয়েছে। কিসের মতো? ভেরির মতো অর্থ দিয়েছে। তাই কেউ যদি বলে দিস ইজ আ বিউটিফুল গার্ডেন, ভালো করে বোঝো, আরেকটি বাক্য হচ্ছে দিস ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন, এই দুইটা বাক্য এক। তুমি তো মেনে নিবে না, তুমি বলবে এখানে বাগানটা সুন্দর আর এখানে বাগানটা খুব সুন্দর, রাইট? সুতরাং দিস ইজ আ বিউটিফুল গার্ডেন, এটার অরিজিনাল এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ। আর দিস ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন, ভেরি থাকলে তবে আমরা সেখানে দিতে পারবো হাউ বিউটিফুল গার্ডেন ইজ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে তথাকথিত কিছু জায়গাতে হরহামেশাই আমরা এই জিনিসগুলো দেখি, বাট এর ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে যেটা বোঝা খুব জরুরি। এবং তোমরাও স্বীকার করবে যে তোমরা যখন এক্সক্লেমেটরি একটা সেন্টেন্সকে এবং নিজেকে প্রশ্ন করো, মানে সেলফ কোয়েশ্চেন, আমি এবার তোমাকে দিলাম সেলফ কোয়েশ্চেন, নিজেকে প্রশ্ন করে দেখো যে আমি যদি তোমাকে এই প্রশ্নটা দিই যে হাউ বিউটিফুল দিস গার্ডেন ইজ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি, এবার তুমি এটাকে অ্যাসার্টিভ করো। তো অ্যাসার্টিভে আমরা কি বলি বলতো? দিস গার্ডেন ইজ, কি বলি বলতো? দিস গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, বলি না? দিস গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, অথবা দিস ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। দুইভাবে বলতে পারি আমরা, দুইভাবে বলতে পারি। আমি দুইটা লিখে দিই। আমি বলতে পারি যে দিস ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন, দুইটাই বলতে পারি। তো যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা এখানে তো হাউ ছিল, এই বাক্যটায় কোনো ভেরি ছিল না, কিন্তু আপনি যখন এটাকে অ্যাসার্টিভ করছেন, ভেরি কোথায় থেকে আসছে? ইয়েস, এটাই হলো অর্থগত বিষয়। হাউ বিউটিফুল দিস গার্ডেন ইজ, বাগানটা কত সুন্দর, কত, এটাই হচ্ছে ভেরি, মানে খুব, কতর জন্যই ভেরি। আর এখানেও আমরা সবশেষে এসে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে মিনিংয়ের আসলে কোনো বিকল্প নেই।
আর এই কারণেই বলা হয় যে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস, অথবা অপটেটিভকে বাদ দিলে আমরা বলতে পারি কয় প্রকার, 4 প্রকার। এত কিছু আলোচনা যখন তোমার হৃদয়ঙ্গম হয়েছে, তুমি বুঝতে পেরেছ, তখন দুই একটা টেস্ট দেওয়া যেতেই পারে। ধরো প্রশ্ন করলাম, হোয়াট, ফিল ইন দ্য গ্যাপ, বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল সং ইট ইজ। তো এখানে বলা হলো যে কি বসবে, আর আরেকটিতে বলা হচ্ছে হাউ বিউটিফুল, বিউটিফুলি দে সিং। কত চমৎকারভাবে তারা গান গায়। আমি জানি খুব আত্মবিশ্বাস নিয়ে তোমরা বলবে যে স্যার হোয়াটের পরে এখানে একটা এ হবে, ডান। হাওয়ের পরে কোনো আর্টিকেল হবে না, ব্যাস। কিন্তু সমস্যাটা অন্য একটি জায়গাতে ঘটে। যেমন ধরো এবার বলা হচ্ছে হোয়াট, ফিল ইন দ্য গ্যাপ, লাভলি, হোয়াট লাভলি মিউজিক দিয়ে এই হচ্ছে চিহ্ন। এবং এখানে বলা হলো যে আর্টিকেল এ বসবে, অপশন বি অ্যান বসবে, অপশন সি দা বসবে, অপশন ডি নান, কোনোটি বসবে না। প্রাপ্ত ধারণা থেকে একটু বলো দেখি, হোয়াট লাভলি মিউজিক, বলা হলো ইট ইজ। এটা অনেক সময় থাকে এবং থাকে না, তো কেন থাকে কেন থাকে না সেটি বলছি আমি। সো হোয়াট লাভলি মিউজিক ইট ইজ, বলো দেখি হোয়াট লাভলি মিউজিক ইট ইজ, আর্টিকেল কি হবে? আমি জানি তোমাদের এই বিষয়টা মাথায় ঢুকে গেছে যে হোয়াট মানেই মনে হয় এরপর একটা আর্টিকেল বসানো খুব জরুরি, এবং এই কারণেই তোমরা হোয়াটের পরে কি বসাও, এ অথবা এন বসাও। বাট এখানে মনে রাখতে হবে হোয়াট পরবর্তী, হোয়াট পরবর্তীতে আমরা যদি কখনো আনকাউন্টেবল নাউন দেখতে পাই, মিউজিক, যারা জানি না একটু জেনে রাখবো, একটু জেনে রাখি আমরা। সং ইটস কাউন্টেবল, সিএন, দ্যাট মিনস কাউন্টেবল নাউন, সিএন লিখলাম, নট কার্টুন নেটওয়ার্ক, রাইট। আর আমরা যদি কোথাও লিখি মিউজিক, মিউজিক, তাহলে এটি আনকাউন্টেবল, ইউএন, রাইট। ইন ইউএন আনকাউন্টেবল নাউন, নট ইউনাইটেড নেশন, রাইট। সো সং হচ্ছে কাউন্টেবল নাউন আর মিউজিক হচ্ছে আনকাউন্টেবল। তো যখন আনকাউন্টেবল নাউন কোথাও বসে, আনকাউন্টেবলকে তো তুমি গণনা করতে পারবে না, মিউজিককে এ মিউজিক বলবে নাকি? নো। সো এখানে হোয়াট এ হবে না, এখানে হবে নো আর্টিকেল। সো হোয়াট লাভলি মিউজিক ইট ইজ। অথচ এই সেম বাক্যটাই যদি আমি এভাবে দিতাম, হোয়াট ডট ডট লাভলি সং, সং, হোয়াট লাভলি সং হি হি সিংস। এইবার দেখো কি চমৎকার গান সে গায়। এবার দেখো সং নিয়ে এসেছি, এটি কাউন্টেবল, গণনা করা যায়, তাই আমি এখানে আর্টিকেল এ দিতে পারবো। সুতরাং ধরে বেঁধে রাখা বদ্ধমূলেই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে হোয়াট সর্বদাই আর্টিকেল গ্রহণ করে। এই কথাটা অবশ্যই মাথা থেকে সরাতে হবে, না হলে কিন্তু মাঝে মাঝে ঝামেলা পড়ে যেতে পারো। আলোচনার একেবারে শেষের দিকে এসে আরও কয়েকটা অ্যাডভান্স লেভেলের আমি টেস্ট দিতে চাই। যেমন আমি যদি বলি যে হাউ ফাস্ট, থ্যাংক ইউ সো মাচ যারা রাইট আনসার দিয়েছ, ইয়েস। সো হাউ ফাস্ট হি রানস, হাউ ফাস্ট হি রানস। তাহলে আমি যদি বলি হাউ ফাস্ট হি রানস, আমি হাউ এর নিচে আন্ডারলাইন করলাম এবং অপশন ক্রিয়েট করছি যে এইটা কোন পার্টস অফ স্পিচ, লাইক ইন্টারোগেটিভ, আইএন টিই ডাবল আর ও জি এর ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ শুধু তো হবে না, এটা ইন্টারোগেটিভ হবে, অপশন বি ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হবে, অনেক কিছু। অপশন সিতে এটার নাম বললাম হচ্ছে তোমার অ্যাডভার্ব এটসেট্রা। এই একটা কোয়েশ্চেন। আর সবার শেষে আরেকটি কোয়েশ্চেন দেব, সেটি হচ্ছে যে হাউ আর ইউ, হাউ আর ইউ। এই বাক্যতেও একটা হাউ আছে। সো হাউ ফাস্ট হি রানস, সে কতই না দ্রুত দৌড়ায়, আর এটি হচ্ছে হাউ আর ইউ। এই পরের বাক্যতে এটার নাম কি জানাও দেখি। নিশ্চয় মনে আছে যারা প্রথম বিশেষ করে 1, 2, 3, 4 ক্লাস করেছিলে, সেখানে ডাব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে আমি বলেছিলাম যে ডাব্লিউএস ওয়ার্ডস আর অফ 9 টাইপস, ওই যে হু, হুইচ, হোয়াট, হাউ, ওগুলো।
তার ভিতরে কিন্তু সেখানে হাউ রয়েছে, এই হলো হাউ। তো এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, বাট আমি যদি বলি এটা পার্টস অফ স্পিচের দিক থেকে কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমাকে ইন্টারোগেটিভ ওয়ার্ড বললে হবে না, একটা পার্টস অফ স্পিচের মধ্যে ফেলতে হবে। বাট যারা নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছো হয়তোবা জানো না পার্টস অফ স্পিচটা কি, জাস্ট ওয়েট করো, আগামী দিন ইনশাআল্লাহ নেক্সট লেসনটাই কিন্তু আমাদের শুরু হবে একেবারে বেসিক থেকে। পার্টস অফ স্পিচের উৎপত্তি, ইংরেজিতে এটার প্রয়োজনীয়তা, পার্টস অফ স্পিচ কোনগুলো জানা খুবই আবশ্যক, একেবারে তৃণমূল রুট থেকে আমি সেগুলো শেকড় অনুসন্ধান করবো ইনশাআল্লাহ। সো হাউ ফাস্ট হি রানস, আমরা এখানে হাউ পেয়েছি, এই হাউটাকে আমরা কি বলতে পারি? ইয়েস, এই আনসারটা দেওয়ার পূর্বে আমি ছোট্ট করে একটা শর্টকাট নোট দিয়ে দিই, যেটা আমি অলরেডি দিয়েছি তোমাদের, যে একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। তোমরা যারা জানো না একটু জেনে রাখো, ফাস্ট মানে দ্রুত। হাউ ফাস্ট, কত দ্রুত, হি রানস, সে দৌড়ায়, কত দ্রুত সে দৌড়ায়, তার মানে দ্রুতটাকে হাউ দিয়ে তার ডিগ্রিটাকে মাল্টিপল করা হয়েছে, দ্বিগুণ হারে বাড়িয়ে দেওয়া হয়েছে, হাউ ফাস্ট হি রানস। তাহলে এই জায়গায় আমরা হাউটাকে কি বলতে পারি? ইয়েস, অ্যাডভার্ব বলতে পারি। সিম্পলি দিস ইজ কল্ড অ্যাডভার্ব। ক্লিয়ার? এখন নিচের বাক্যটা এসে আমরা আবার হাউটাকে কি বলতে পারি? দেখো একটা কথা বলি, ইংরেজির কঠিন লাগাটা কিন্তু এখান থেকে শুরু হয়। যে কোনো এক সময় তুমি একটা শব্দকে নাউন জেনেছো, কিন্তু অন্য কোনো একটা বাক্যতে সেটা হয়েছে অ্যাজেক্টিভ, অথবা যে ওয়ার্ডটাকে তুমি অ্যাজেক্টিভ জেনেছো অবস্থান ভেদে ব্যবহারের উপর ভিত্তি করে সেটা আবার হয়ে গেছে নাউন বা অন্য কোনো পার্টস অফ স্পিচ। এই জিনিসটা যেদিন তুমি উপলব্ধি করতে পারবে, আমার বিশ্বাস সেই দিনই তুমি ইংরেজি শেখাটা পূর্ণ করতে পারবে। সো হাউ আর ইউ, এই বাক্যে হাউটাকে কি বলতে পারি? ইয়েস, এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, এটা ডাব্লিউএস ওয়ার্ড, কিন্তু এমন অপশান তো নেই, ইন্টারোগেটিভ বলে তো কোনো কথা নেই, এটা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। মনে রেখো, এটার নাম হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হাউ আর ইউ, এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে? এরকম ইংরেজিতে ডাব্লিউএস ওয়ার্ডের ভিতরে 3টা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আছে, একটু মনে রেখো তোমরা, হাউ, হোয়ার এবং হচ্ছে হোয়েন। WHEN, হোয়েন। ঠিক আছে? হাউ, হোয়ার, হোয়েন, এরা সারা জীবন সবসময় এরা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই 3টা ব্যতীত অন্যান্য যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে তারা হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? এই 3টা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর বাকিগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? সো আশা করি বুঝে নিয়েছো যে হাউটা, হোয়ার এবং হোয়েন আজীবনে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যারা বলতে পেরেছো তোমাদের সবাইকে অভিনন্দন। আলোচনা শেষে কিছু কনফিউজিং বিষয় নিয়ে বলে আজকের আলোচনাটা ইতি টানতে চাই। লাইক আমি যদি প্রশ্ন করি হ্যাপি জার্নি, HAPPY, হ্যাপি জার্নি, এবং শেষে একটা এক্সক্লেমেটরি মার্ক দিলাম, জার্নি, JOURNEY, জার্নি, হ্যাপি জার্নি। তো এই হ্যাপি জার্নি দিয়ে আমরা প্রশ্ন করছি যে বলো তো হ্যাপি জার্নির নাম কি? অপশান এ, এটা কি অপটেটিভ সেন্টেন্স? অপশন বি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঝড়ো গতিতে এই আনসারটা দিয়ে দাও দেখি। হ্যাপি জার্নি, জাস্ট এইটুকু। আমরা এরকম বলি না, হ্যাভ আ গ্রেট ডে, অথবা উইশ ইউ আ হ্যাপি জার্নি, এরকম অনেক অসংখ্য কথা বলি। ওয়েল, মাশাআল্লাহ, ইয়েস, আমরা হ্যাপি জার্নি শেষে যতই বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি না কেন, এটার অন্তর্নিহিত অর্থটা কিন্তু উইশ করা। দেখো, আমরা বলছি হ্যাপি জার্নি, তোমার চমৎকার একটা যাত্রা হোক, শুভ যাত্রা হোক, এটা উইশ। সো মিনিং বা অর্থের দিকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। তুমি যদি স্ট্রাকচারের দিকে খেয়াল করো, শেষে চিহ্নের দিকে নজর দাও, তাহলে ভুল করে এক্সক্লেমেটরি বলেই ফেলবে। কিন্তু আমরা জেনেছি যে যদি ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করে তাহলে দিস ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। ওয়েল, চিহ্ন দেখেই বা বিশেষ কোনো নমুনা দেখেই ইংরেজি হুটহাট করে বলে ফেলা যাবে না, এর অন্তর্নিহিত অনেক অর্থ আছে, এগুলো বুঝতে হবে। অ্যান্ড ফাইনালি সবশেষে যে কথাটি বলে বিদায় নিতে চাই, যে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। মডার্ন গ্রামারে অপটেটিভের গুরুত্ব নেই বললেই চলে, ওকে? বাট অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সের সংখ্যা হচ্ছে কয়টা বলো তো? সেন্টেন্সের সংখ্যা হচ্ছে 3টা। এটা আমরা যদিও পরে কথা বলবো, সেটি হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন শিখতে হবে না, শুধু শুনে রাখো, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড।
এবং আরেকটি প্রাসঙ্গিক বিষয় বলি যে মডার্ন গ্রামার অর্থাৎ সমসাময়িক যে গ্রামারে আলোচনা চলছে তারা সেখানে কি বলছে জানো? তারা বলছে যে সেন্টেন্সের বেসিক কাইন্ড হচ্ছে বেসিক কাইন্ডস হচ্ছে চারটা। বেসিক কাইন্ড হচ্ছে একটা হচ্ছে অ্যাসার্টিভকে বলা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, এরপর ইন্টারোগেটিভ, এরপরে হচ্ছে ইম্পারেটিভ। অপটেটিভকে তারা বাদ দিয়েছে এবং এখানে বলেছে এক্সক্লেমেটরি। ওকে, আর এটা হচ্ছে বেসিক প্রকার। আর অপশনাল আরও যে দুইটা প্রকার আছে, অপশনাল আরও যে দুইটা ঐচ্ছিক প্রকার তারা বলছে যে দুইটা প্রকারে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই চারটার ভিতরে নয়, এবং সেটির ভিতরে একটি হচ্ছে অপটেটিভ এবং আরেকটি হচ্ছে কন্ডিশনাল। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে টিআইও কন্ডিশনাল কেন? যারা জানো না, বা বিশেষ করে যারা অ্যাডভান্স লার্নার আমার সঙ্গে যুক্ত আছো, একটু জানিয়ে রাখি, কন্ডিশনাল সেন্টেন্স হতে গেলে কিন্তু সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। কি সেন্টেন্স? কমপ্লেক্স। ওকে, এখন কমপ্লেক্স সেন্টেন্সের ভেতরে মজার কথা হচ্ছে সেখানে কিন্তু সিম্পল সেন্টেন্স আছে, কারণ সিম্পল সেন্টেন্স দুটো একত্রিত হয়েই কিন্তু কমপ্লেক্সে রূপান্তরিত হয়। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সটাও কিন্তু সেন্টেন্সের একটা প্রকার, বিকজ ওখানে কমপ্লেক্স সেন্টেন্স থাকে এবং সিম্পল সেন্টেন্স থাকে। এখন একজনের প্রশ্ন আসতে পারে যে কম্পাউন্ডটা কেন বাদ গেল? ওখানে আসলে কম্পাউন্ডটা বাদ যায়নি, কারণ কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলেও সেখানে দুইটা সিম্পল সেন্টেন্স থাকতে হয়। তো যার কারণে মডার্ন গ্রামার বলছে যে যদি ঐচ্ছিক প্রকার হিসেবে পরবর্তীতে সেন্টেন্সে দুটি প্রকারকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে পরবর্তী দুইটা হবে অপটেটিভ এবং আরেকটি হচ্ছে কন্ডিশনাল। এই বিষয়গুলো নিয়ে বিশদ কথা বলা যাবে ইনশাল্লাহ পরবর্তী লেসনে। যারা আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত আছো, ক্লাসটি কেমন লেগেছে, কতটা ইনফরমেশন যুক্ত ছিল, একটু কমেন্টে জানাও। আমি কমেন্টে নজর রেখে আজকের আয়োজনটি শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন নেক্সট ক্লাস, ইংরেজি গ্রামারের সবচাইতে বিশদ এবং বৃহৎ পার্ট, আমি বলি যে এটাই হচ্ছে ইংরেজি গ্রামার, অ্যান্ড দ্যাট ইজ পার্টস অফ স্পিচের উত্থান পতন। ইংরেজিতে কেন এটার আগমন ঘটলো, কেনই বা পার্টস অফ স্পিচ শেখা দরকার। আবার অনেকে প্রশ্ন আসতে পারে, পার্টস অফ স্পিচ যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনি পার্টস অফ স্পিচের আগে এতগুলো ক্লাস কেন নিলেন? পার্টস অফ স্পিচ দিয়েই কেন শুরু করলেন না? রাইট? এই বিষয়গুলো নিয়ে সামগ্রিক কথা হবে আগামী দিন। এখন একটু বিরতি। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে আমাদের এখন একটা বিরতি, এই বিরতির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচের। সো অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা হলো আমাদের একটা ব্রেক, নাশিদ প্লে করা হচ্ছে, জরুরি কাজগুলো সেরে নাও, এরপরে আবারও ক্লাসে বসতে হবে। আর যখনই তোমার মনে হবে কত বড় ক্লাস, এত কিছু, মনে রেখো আমার সারা জীবনের সঞ্চয় এগুলো, আমি যা শিখেছি সবটাই তোমাদের উজাড় করে দিচ্ছি, শুধু একটু নিতে থাকো। যে জায়গাটা বুঝছো না, কোনো টেনশন নেই, কালকে তো এটার উপর কোনো পরীক্ষা নেই, এত চাপ নিচ্ছ কেন? আবার রিভিশনে বসে যাও, তোমার উদ্দেশ্য তো শুধুমাত্র এখান থেকে নেওয়া। কেমন? এইটা যদি মনে করো যে খুব কঠিন, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, মনে রেখো জীবনে আর কখনো সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থীদের বলবো, অনেক তথ্য পাচ্ছ আমার এই ক্লাসগুলো করার পর। যখন অন্য কোনো কোয়েশ্চেন সলভ করতে যাবে, সেটা যে কোনো টাইপের, সেটা তখন আসলে আমার কথাটা ক্ষণে ক্ষণে বারে বারে এটা মনে হবে। আলহামদুলিল্লাহ। সো আমি এখন ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। মাশাআল্লাহ, মাইশা তাবাসসুম, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আচ্ছা, মাশাআল্লাহ, সবার জন্য দোয়া। মুশফিকুর ভুইয়া, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওয়েল, বই নিয়ে আমরা পরে কথা বলবো। নাইম, তুমি বইয়ের বিষয়ে বলছো, বইয়ের ব্যাপারে কথা বলবো। এখন একটু আমরা বিরতিতে যাই, কেমন? বিরতির পরে এসে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব, তার আগে বইয়ের বিষয়ে কথা বলবো।
অপচারে ভরা ছিল আরব জমিন, অশান্ত ছিল পরিবেশ। তুমি এসে জেলে দিলে আলোর দিন, অজ্ঞতা করে দিলে শেষ। অপচারে ভরা ছিল আরব জমিন, অশান্ত ছিল পরিবেশ। তুমি এসে জেলে দিলে আলোর দিন, অজ্ঞতা করে দিলে শেষ। সবখানে পৌঁছালে দিনের দাওয়া, সাজালে পৃথিবী নব সাজে। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ হৃদয়ে মাঝে। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ হৃদয়ে মাঝে। তোমারই আগমনে হরমালায়ে আনন্দে গেয়েছিল গান। জান্নাতি নূর নেমে আসলো ধরায়, কেড়ে নিল সকলের প্রাণ। তোমার নূরে হলো আধার বিলীন, সত্যের দিশা পেল পথরাজে। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ হৃদয়ে মাঝে। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ। জান্নাতি নূর নেমে আসলো ধরায়, কেড়ে নিল সকলের প্রাণ। তোমার নূরে হলো আধার বিলীন, সত্যের দিশা পেল পথরাজে। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ হৃদয়ে মাঝে। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ হৃদয়ে মাঝে। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে আসলাম আমরা বিরতির পর। এখনই শুরু হচ্ছে আরেকটি ক্লাস। তোমরা অ্যাটেনশন দাও, ফুল অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করতে হবে এবং ফ্যান্টাস্টিক আলোচনা এবং বিশেষ করে গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। আমি বিশেষ করে একজনের কমেন্টের রেস ধরে একটি কথা বলতে চাই। স্যার কমেন্টে রিপ্লাই দেন না, কমেন্ট না হলে কি করে হয়, মানে রিপ্লাই না দিলে ভালো শিক্ষার্থীর বৈশিষ্ট্য অবশ্যই কমেন্ট করা। দেখো, ইংলিশ মজার ক্লাসগুলো আসলে অন্যদের থেকে আলাদাই একটা জায়গাতেই, যে এই যে অমুক তমুক জায়গা থেকে অমুক জনে এই কথা বলেছে সেইটা রেস ধরে 5 মিনিট নষ্ট করা, তোমরা না আসলে কখনো বুঝে ওঠো না একটা জিনিস। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি যত সময় ক্লাস নিয়েছি সেটার অভিজ্ঞতার আঙ্গিকে যেটা বুঝেছি, একটা শিক্ষার্থীর কোথায় প্রশ্ন থাকে সেটা আমি সবটা এখানে ঢেলে দিয়েছি। হ্যাঁ, তুমি ক্লাসটা করার পর মনে হতেই পারে এইটার উত্তর কি এটা হলো না, এইটার আনসার তুমি আপনা আপনি পেয়ে যাবে যখন রিভিশন করবে অথবা পরের কোনো আরেকটা ক্লাস তুমি দেখবে। আমাদের এই পদ্ধতির নাম হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড লিঙ্ক আপ মেথড। লিঙ্ক আপ মানেই হলো রিভিশনের মধ্য দিয়ে তুমি আরেকটা লেকচারের সঙ্গে এটা লিঙ্ক আপ করতে পারবে। আচ্ছা, তোমরা এখানে কতজন এমন রয়েছো যে যারা চাচ্ছ যে প্রতিজনার নাম ধরে ধরে আমি বলি যে এই মুহূর্তে মামুন খান অনাবিল বলেছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আরশের ছায়া বলেছে জি স্যার, হ্যাঁ, রেকর্ডেড হলে এটা পেইড ব্যাচের ক্লাস। সাইদা নাসরিন, তোমরা কখনো রেকর্ডের আর এই মানে এই কি বলে লাইভ এই কথাটাকে কখনো এখানে নিয়ে আসবে না। এটা রফিক স্যারের সৃষ্টি, রফিক স্যারের আবিষ্কার। এই মুহূর্তে রফিক স্যার তোমাদের সাথে লাইভে আছে। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমি একটু ইসরে পাকা বলি। হ্যাঁ, এই ইসরে পাকামি করো না দয়া করে, অনেক ক্ষতি মানে ক্ষতি থেকে তুমি মুক্তি পাবে।
এনিওয়ে, সো আশা করি তোমরা এই নাম মেনশনের বিষয়গুলো এটা করতে এসো না, শুনতে যেও না। হ্যাঁ, নিজেদের ক্ষতি অনেক করেছে, অনেক প্ল্যাটফর্ম এই জিনিসগুলো করে ফান তামসা তো শুরু করে দিয়েছে। দোয়া রাখি তোমাদের জন্য সঠিক বুঝটা তোমাদের মাঝে আসুক। আর 25 দিনে ইংরেজি শিখে যেটা ইংরেজি গ্রামার শেখার, এটা নিছক একটি শুধু প্রাইভেট প্রোগ্রাম নয়, বরং এটি হচ্ছে একটি কর্মশালা, যেখানে তোমাকে পুরোটা বিলিয়ে দিতে হবে। আর এরপর তুমি রাজত্ব করবে ইংরেজির অংশে। লাইক হচ্ছে তুমি এলাকার সবচেয়ে ভালো একজন টিচার হবে। যারা তোমাকে বলেছিল তুই ইংরেজি পারবি না, তাদের তুমি দাঁত ভাঙ্গা জবাব দেবে। এবং কিছু মানুষ অবাক হয়ে যাবে রাতারাতি এই মানুষটার কিভাবে পরিবর্তন ঘটলো। যারা অন্যের কমেন্টের রিপ্লাই দিচ্ছ, তাদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হবে। দয়া করে এই রিমাইন্ডারটা মনে রেখো। আলহামদুলিল্লাহ, শুরু করছি। শুরু করার আগে ছোট্ট করে একটা জিনিস বলি তোমাদের। আচ্ছা, তোমরা কি পিডিএফ নিয়ে শান্ত হচ্ছ, নাকি চাচ্ছ যে একটা বই দরকার? যদি আমি বইয়ের পূর্বাভাস তোমাদের দিয়েছিলাম, অলরেডি তোমাদের বইটা ছাপা শুরু হয়ে গেছে। তোমাদের জন্য গুড নিউজ ইজ দ্যাট 50 বেসিকের পুরো এই আয়োজনের 400 টাকা লাগবে পিডিএফ তোমাদের প্রিন্ট করতে, এবং সেটা এলোমেলো বইয়ের মতো হবে না। অথচ বই মানেই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। 200 টাকা দিয়ে বইটা নিতে পারবে। বইটা অলরেডি ছাপা শুরু হয়ে গেছে, আশা করছি ভেরি সুন তোমাদের হাতে দিতে পারবো। একেবারে দুর্দান্ত এই বইটা সাথে নিয়ে যখন দাগিয়ে দাগিয়ে ক্লাস করবে, ব্যাপারটা অনেক বেশি প্রাণবন্ত হবে। এই সুখবরটা তোমাদের দিয়ে রাখলাম। সো এটা তোমাদের অনেকে জানা ছিল, রাইট? সো এখন শুরু হচ্ছে ফ্যান্টাস্টিক অ্যান্ড ফেবুলাস ক্লাস, যেটি হচ্ছে পরবর্তীতে আমাদের শুরু হচ্ছে পার্টস অফ স্পিচ ক্লাস। সো গেট রেডি। ওকে, তো আজকের আয়োজনটার শুরুটা কি হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাস থেকে, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। ওকে, সো পার্টস অফ স্পিচের এটাকে আমরা বলবো ইন্ট্রো ক্লাস। কি ক্লাস? ইন্ট্রো ক্লাস। মানে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা অনেক কথা বলবো। কেন বলবো? কারণ পার্টস অফ স্পিচটাই হচ্ছে পুরো ইংরেজি গ্রামার। কারণ পার্টস অফ স্পিচের বাইরে তো আর ইংরেজি কিছুই নেই। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে পার্টস অফ স্পিচের বাইরে নেই, তাহলে উমুক তমুক টপিক পার্টস অফ স্পিচের বাইরে তো দেখা যায়। আচ্ছা, আমি সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে পার্টস অফ স্পিচের বাইরে আসলে কোনো টপিক নেই। সো পার্টস অফ স্পিচের ইন্ট্রো ক্লাসে প্রথমত একটা বেসিক প্রশ্ন করি তোমাদের। সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য নাউন অফ স্পিক। স্পিক মানে কি বলতো? কথা বলা। হোয়াট ইজ দ্য। এখন আমি জানি তোমরা যারা বেসিক লেভেল স্টুডেন্ট রয়েছো, তোমরা তো প্রথমেই বলছো যে কি ব্যাপার, ক্লাস শুরুই হলো না, আগেই কেন টেস্ট, রাইট? আসলে টেস্টের মধ্যে দিয়ে বেস্ট হতে হবে। ওকে, প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন অফ স্পিক। স্পিকের নাউন কি? তো অপশানে বলছে যে অপশান এ হচ্ছে স্পিকিং। ওকে, স্পিকিং। অপশান বিতে বলা হচ্ছে স্পিচ। অপশান সিতে বলা হচ্ছে স্পোকেন, SPOKEN, স্পোকেন। অপশান আমি 3টাই দিলাম, 4টা দেব না। তো প্রাপ্ত ধারণা থেকে একটু ধারণা নাও তো, স্পিকের আসলে নাউন কি হতে পারে? হোয়াটস দ্য নাউন অফ স্পিক। থ্যাংক ইউ সো মাচ। আমি অলরেডি দেখতে পেয়েছি তোমরা অনেকে রাইট উত্তর দিয়েছো। স্পিক মানে হলো কথা বলা। মনে রেখো, ইটস আ ভার্ব। এটা হচ্ছে ভার্ব। স্পিক মানে কথা বলা। আমি লিখে রাখছি এখানে, স্পিক এটা হচ্ছে ভার্ব, ছোট্ট করে। এটা যদি ভার্ব হয়, এটা নাউন হলো স্পিচ মানে হচ্ছে কথা। মনে রেখো, স্পিচ মানে হচ্ছে কথা। আমার তোমার কথাগুলোই হচ্ছে স্পিচ। সো রাইট আনসারটা ফার্স্টে আমি একটু দাগিয়ে দিই। তাহলে ভার্ব থেকে মূলত স্পিচের জন্ম হয়েছে, এটিকে আমরা নাউন বলছি। আমি জানি বেসিক লেভেলের অনেক স্টুডেন্ট আমার সঙ্গে এই মুহূর্তে ক্লাস করছো, যারা অবাক হয়ে যাচ্ছ যে স্পিক মানে কথা বলা, সেটা জানতাম, কিন্তু স্পিচ শব্দটা যে নাউন, আমি এটা কিভাবে জানবো? আচ্ছা, এটা হলো মুখস্থ অংশ। আমি এর আগে তোমাদের বলেছিলাম না যে 200টা আমি ভোকাবুলারি দেব, যেগুলো মুখস্থই করতে হবে। দেখবে সেখানেও কিন্তু এটা রয়েছে। তোমার ওই পেইড ব্যাচে যারা যুক্ত আছে, আমি তাদের দিয়েছি সেখানে 200টা ভোকাবুলারি। সো এই যে স্পিক শব্দটি ভার্ব, তার হচ্ছে স্পিচ। আমরা এই স্পিচ নিয়ে আজকে কথা বলবো। পার্টস অফ স্পিচ অর্থাৎ কথা। স্পিচ মানে হচ্ছে কথা, কথার অংশ সমূহ। মানে আমাদের কথা কত রকমের হয়, কত ধরন, কত ঢঙ্গের হয়, একটা কথার ভিতরে কত রকম থাকে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রসঙ্গত ছোট্ট করে একটু বলে রাখি, কারণ পরবর্তীতে আলোচনাটা আসবে। যেমন যে কোনো ভার্বের সঙ্গে যখনই আইএনজি করে দেওয়া হয়, সেটা কিন্তু নাউন হয়। কিন্তু ইংরেজি গ্রামার বলছে যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি করলে সেটা নাউন হয়। কিন্তু ইংরেজি গ্রামার বলছে ক্ষেত্র বিশেষ সেটা আবার অ্যাজেক্টিভও হতে পারে। কি হতে পারে? অ্যাজেক্টিভও হতে পারে। এই যে নাউন এবং অ্যাজেক্টিভ,
ভার্বের সঙ্গে আইএনজি হলে হয়, তোমাকে এখন জানতে হবে না, শুধু ছোট্ট করে মনে রাখো এই নাউন যদি হয় এটার নাম হচ্ছে জেরান। আমি অনেক আলোচনা করব। আর যদি অ্যাজেক্টিভের মতো কিছু হয় ওটার নাম হচ্ছে পার্টিসিপল। ওটার নাম কি? পার্টিসিপল। এবার একটা কথা বলো তো, আমি তোমাদের জেরান এবং পার্টিসিপল এই ক্লাসে শেখাচ্ছি না, কিন্তু দেখো তো নামটা তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে কিনা? ইয়েস। কেন বলো তো? কারণ এই জেরান এবং পার্টিসিপল নিয়ে আমি আগের 3, 4, 5-এর দিকে 2-1বার কথা বলেছিলাম, এবং আমি তখন বলেছিলাম যে একটা লেসন যখন শিখবে ওইটার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়গুলো একটু শিখে রাখা দরকার, যাতে করে পরবর্তীতে যখন ওই লেসনটা শুরু হবে তখন যেন ইজিলি সেটা ক্যাচ করতে পারো এবং ধরতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা নাউন হয় জেরান, বা অ্যাজেক্টিভ হতে পারে যেটার অন্য নাম হচ্ছে পার্টিসিপল। এগুলো নিয়ে পরে কথা বলবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। স্পিচ মানে কি জেনেছি আমরা? কথা, আমাদের কথা। তো স্পিচ হচ্ছে আমাদের কথাসমূহ। যে স্পিচ আমাদের কথা মানে হলো বাক্য, বাক্যের অংশসমূহ। একটা বাক্যের ভেতরে কত ধরনের ঘটনাগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। মনে থাকবে? আচ্ছা, তাহলে স্পিচ, পার্টস অফ স্পিচ হচ্ছে যে এ টু জেড, এ টু জেড অফ আ সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সের এ টু জেড এর ভেতরে যা যা থাকবে সবগুলো আমরা খণ্ড খণ্ডভাবে আলোচনা করব। আলোচনা শুরুর পূর্বে আমাদের একটা জিনিস রিভিউ করতেই হবে। আমি সেন্টেন্সের প্রকার নিয়ে কথা বলেছি, যেমন আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আমি শিখিয়েছি। অ্যাসার্টিভের পরে কি শিখেছি বলো তো? ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। এরপরে কি শিখেছি? আমার সঙ্গে রিপিট করো একটু। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এরপরে ইম্পারেটিভ, রাইট? ইম্পারেটিভ। এবং আমার বিশ্বাস যখন আমি এগুলো লিখছি এগুলোর স্ট্রাকচারটাও তোমাদের মনে চলে আসছে। সো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এরপরে হচ্ছে অপটেটিভ, অফটেটিভ। এবং সবশেষ কি শিখেছিলাম? এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি। ওকে, ডান। আমরা যখন অ্যাসার্টিভ শিখিয়েছিলাম তখন এরকম একটা বাক্য দেখেছিলাম যে হি এসআইএনজি সিংস, ধরো ওয়েল। তো সেখানে দেখিয়েছিলাম যে এটার নাম ছিল সাবজেক্ট, এটার নাম ছিল ভার্ব, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব বা অন্য কিছু। আমাদের মূল লক্ষ্য ছিল বাক্যটাকে চেনানো, রাইট? আমাদের মূল লক্ষ্যই ছিল একটা বাক্য দেখে চেনা যে কোন বাক্যটা অ্যাসার্টিভ, কোন বাক্যটা ইন্টারোগেটিভ। আজকে আমরা যেটা করব, বাক্যের ভেতরে যে শব্দগুলো রয়েছে আলাদা আলাদা করে সেগুলোর কোনো কোনো মানে কি কি নাম আছে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক যে শব্দ আছে সেটি নিয়ে আমরা কথা বলবো। প্রসঙ্গত এটিই সত্য কথা, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই মূলত বলা হয় পার্টস অফ ইটস স্পিচ। মনে থাকবে? সো আমরা একটা সেন্টেন্সের ভিতরে যা আছে খুঁটিনাটি সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলো এবার একটু দেখে নিই একজন মানুষ একটা বাক্যের ভিতরে কত রকমের শব্দ ব্যবহার করে। ধরো আমার খুব কথা বলতে ইচ্ছে করেছে, তাই আমি কথা বললাম ওয়াও। ওকে, সো ওয়াও শি কুইকলি, QUICKLY, হ্যাঁ, ওয়াও শি কুইকলি পেইন্টেড, পেইন্টেড কি পেন্ট করলো? দ্য ওল্ড বার্ন। এই বার্ন মানে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, এটা হচ্ছে গোলাঘর, মানে গ্রামের মানুষরা যেখানে চাউল বা অনেক কিছু খাবার রাখতো আগের মানুষ, বার্ন সেটা হচ্ছে গোলাঘর। আচ্ছা, শি কুইকলি পেইন্টেড দ্য ওল্ড বার্ন, আমি অর্থ পরে বলছি, উইথ 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 ব্রাইট, BRIGHT, ব্রাইট রেড পেইন্ট। ওকে, অ্যান্ড ইট লুকড, এটা দেখতে খুব চমৎকার মনে হয়েছিল। ইট লুকড, KED, ইট লুকড, ইট লুকড কেমন? অ্যামেজিং। এবং এটা দেখতে খুবই চমৎকার লেগেছিল। ধরো এই কথাটা আমার বলতে খুব ইচ্ছে করেছে যে বাহ, সে একটা ছবি এঁকেছিল পুরনো একটা গোলাঘরের, উইথ ব্রাইট রেড পেইন্ট, একেবারে উজ্জ্বল লাল রং দিয়ে ছবি এঁকেছিল, উজ্জ্বল লাল রং দিয়ে, এবং ইট লুকড অ্যামেজিং, এবং এই ছবিটা দেখতে খুবই চমৎকার লেগেছিল। এটা ধরো আমার একটা কথা, আমি হরহামেশাই অনেক কথা বলি, তুমি হরহামেশা অনেক কথা বলো, তার মানে এই লম্বা যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা একটি বাক্য, এটার নাম কি? সেন্টেন্স। এবার এই সেন্টেন্সে অবস্থিত প্রতিটি শব্দ রয়েছে, ইয়েস, এই শব্দ বা যেটাকে আমরা ওয়ার্ড বলি,
এই ওয়ার্ডগুলো নিয়েই কাজ করে যেটি, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে বাক্যে ব্যবহৃত, এটা একটা বাক্য, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে, প্রতিটি শেষ পর্যন্ত যতগুলো শব্দ আছে সবগুলো শব্দকে বলা হয় পার্টস অফ স্পিচ। মনে থাকবে? আচ্ছা, আশা করি পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা বুঝে গেছো। এবার আসো দেখি কত রকমের আমি আসলে এখানে কথাগুলো একটু বলেছি। যেমন আমি যখন বলছি ওয়াও, আমি বলছি না ওয়াও, এটা একটা বিস্ময় প্রকাশ করছে, এটা একটা বিস্ময় প্রকাশ করছে। সো এটাকে আমি বলতে পারি ইন্টারজেকশন। একটু মনে রেখো, এটার নাম হচ্ছে ইন্টারজেকশন। ওয়াও। ওকে। সে, এটার নাম কি বলো তো? আমার সঙ্গে সঙ্গে একটু রিপিট করবে। এটার নাম হচ্ছে প্রোনাউন। সি মানে হচ্ছে একজন মেয়ের কথা বলছে, সি না থেকে হিও থাকতে পারতো। সো এটির নাম হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, অর্থাৎ জেরিনা মেরিনা না হয়ে সি হয়েছে, অথবা রনি বনি না হয়ে হি হতে পারতো। তাহলে এই যে নাম বা নাউনের পরিবর্তে যেটা বসে সেটির নাম হচ্ছে প্রোনাউন। তার মানে এখানে সি হচ্ছে প্রোনাউন। এরপরে কুইকলি, দ্রুততার সাথে, দ্রুত সে একটা ছবি আঁকলো, এই কুইকলিটার নাম হচ্ছে অ্যাডভার্ব। টেনশন নিও না, অনেকে মনে কষ্ট পেতে পারো যে এইগুলো কি বাবা, এগুলো তো জানি না। আরে বাবা ওয়েট করো, এগুলো জানানোর জন্যই তো আমি এখানে এসেছি, রাইট? সো কুইকলি এইটার নাম হচ্ছে অ্যাডভার্ব। সাধারণত এলওয়াই থাকলে ওটা অ্যাডভার্ব হয়। ভিন্ন কিছু নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে। পেইন্টেড, ছবি এঁকেছিল, এটা একটা ভার্ব, এবং ভার্বের এটা হয়ে আছে পাস্ট টেন্স। টেন্স নিয়ে কথা বলবো ওয়েট করার কয়েকদিন পর। তাহলে এটির নাম হচ্ছে ভার্ব, এটির নাম হচ্ছে ভার্ব। দ্য ওল্ড, একটু ছোট্ট করে মনে রাখো, এই দায়ের নাম হচ্ছে আর্টিকেল। দায়ের নাম আর্টিকেল, এটা তোমরা জানো। এটার আরেকটি নাম হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার, এই দাটাকে আমি একটু রেড করে রাখছি, কারণ ইংরেজি গ্রামার বর্তমানে এই দা বা আর্টিকেলগুলো নিয়ে এক বিশাল গোলকধাঁধা তৈরি হয়েছে, বহুত রহস্য। সেই রহস্যটা কি আমি পরে বলছি। এরপর আসে ওল্ড, মানে পুরনো একটা গোলাঘর, বার্ন মানে গোলাঘর। তাহলে এই পুরনো বা পুরাতন যেটা বলছি ওল্ড, এটা কি একটা বিশেষ একটা গুণ না? অবশ্যই একটা গুণ। যেহেতু এটা গুণ, অতএব এটিকে আমি বলবো অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ। ওকে। ওল্ড বার্ন, গোলাঘর, এটা একটা নাম না বলো তো? এটা অবশ্যই একটা নাম। সো এটার নাম হচ্ছে নাউন। এটার নাম হচ্ছে নাউন। কোনো কিছু নাম হলেই নাউন হয়। আমার তোমার নামও একটা নাউন, ঠিক আছে? এরপরে রয়েছে উইথ। উইথের নাম কি বলো তো? ইয়েস, ইটস আ প্রেপোজিশন। ইটস আ প্রেপোজিশন, নট প্রিপোজিশন, প্রেপোজিশন। প্রেপোজিশন। ওকে। সো প্রেপোজিশনে পরে এই যে উইথ, ব্রাইট এবং রেড, মানে লাল, উজ্জ্বল লাল, এটাও একটা অ্যাডজেক্টিভ। আমি কমা দিয়ে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, কারণ অ্যাডজেক্টিভ একটা বাক্যে অনেক থাকতে পারে। পেইন্ট মানে হচ্ছে রং, এখানে এই শব্দটা হচ্ছে নাউন। সো আমি সরি আমি এই পাশে একটু দিয়ে রাখি, তাহলে তোমার বুঝতে পরে সুবিধা হবে। এইটা আমি দেব এই পাশে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড দেখো এই পাশের বাক্যকে এবং এই পাশের বাক্যকে যুক্ত করেছে। তো যদি যুক্ত করে তার নাম কি বলো তো? অ্যান্ড, বাট, অর, এগুলো আমি তোমাকে শেখাবো। এই যে যেগুলো যুক্ত করে অ্যান্ড, বাট, অর, দুইটা শব্দকে, দুইটা ফ্রেজকে, দুইটা ক্লজকে, এটার নাম হচ্ছে কনজাংশন। ইয়েস, কনজাংশন। ওকে। আর পরবর্তীতে যে ইট দেখতে পাচ্ছ, এটা এটা মানে কোনটা বলো তো? এই ছবিটা, অর্থাৎ যে চমৎকার একটা পুরনো ছবিটা সে পেন্ট করেছিল, এই ছবিটা দেখতে খুবই চমৎকার লেগেছিল। এই ইটও একটা প্রোনাউন, ছবির পরিবর্তে মানে নাউনের পরিবর্তে বসেছে। সো আমি এইখানে কমা দিয়ে ইট দেব, মানে ইট এটা প্রোনাউন। লুকড, এটা হচ্ছে একটা ভার্ব, দেখতে মনে হয়েছিল, এটা আমি ভার্বের জায়গাতে রাখবো পেইন্টের পরে। এবং অ্যামেজিং যে শব্দটা, চমৎকার, চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর, সেটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে আমরা ভিন্ন ভিন্ন নামে রূপান্তর করেছি। কয়টি নাম দিয়েছি একটু গুনে নিই আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। আমরা মাঝখান থেকে এইটাকে গণনা করিনি। কেন করিনি? কারণ পার্টস অফ স্পিচ বর্তমানে এই 8টি প্রকারকেই স্বীকৃত দেয় ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী, মানে তথাকথিত যে গ্রামারগুলো আমরা দেখছি সেগুলোতে। কিন্তু এখন মডার্ন গ্রামার
যেটা আমরা আধুনিক কিছু গ্রামার দেখব। এখন অনেকে বলতে পারো যে স্যার পুরনো গ্রামারই পড়তে পারছি না, আবার নতুন। আসলে নতুন গ্রামারের কনসেপ্টটা তোমাকে জাস্ট জেনে রাখতে হবে। ট্রেডিশনাল বা ওল্ড গ্রামারগুলো যেগুলো এখন আমরা স্টাডি করি, এর সঙ্গে নতুন গ্রামারে কিছু নিয়ম যুক্ত হচ্ছে, সেগুলোই মূলত মডার্ন গ্রামার বা আধুনিক গ্রামারের নিয়ম। তো আধুনিক গ্রামারে এইটাকেও তারা প্রকার হিসেবে গ্রহণ করেছে। আর এই কারণেই আমরা যখন দেখি যে কাইন্ডস অফ পার্টস অফ স্পিচের প্রকার হচ্ছে মূলত এই হলো তোমার 8টা। প্রথমত সেটি হচ্ছে নাউন, এরপরে হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে প্রেপোজিশন, তারপরে কনজাংশন, তারপরে হচ্ছে ইন্টারজেকশন। মূলত বলতে ভালো লাগে, তাই এই ধারাবাহিকভাবেই তোমরা তোমার বাবা দাদারা মূলত এভাবেই তারা মুখস্থ করে এসেছে। সো তোমার কাজ হচ্ছে ক্লাসটি শেষ করে, যাদের কন্ট্রোলে নেই, কেউ বলার সঙ্গে সঙ্গে তোমাকে বলে ফেলতে হবে পার্টস অফ স্পিচ হচ্ছে এই 8 প্রকার। কয় প্রকার? এই হচ্ছে 8 প্রকার। এই 8টা প্রকার এমনভাবে মুখস্থ করতে হবে। এখন তোমাকে যখন বলা হলো যে পার্টস অফ স্পিচ কয় প্রকার, এটা বলতেই তুমি পারো না, তাহলে তুমি ইংরেজি কিভাবে পারবে বলো তো? তাই ক্লাসটি শেষ করে মুখস্থ করবে। যাদের এইটা মুখস্থ আছে একটু কমেন্টে জানাও তো, জানাও দেখি। পার্টস অফ স্পিচ 7, আর এরপরে হচ্ছে 8। ওকে, আর এরপরে যে এক্সট্রা একটা প্রকার নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে আর্টিকেল। একটা হচ্ছে আর্টিকেল, আর একটা হচ্ছে ডিটারমিনার। এক্সট্রা হচ্ছে এই প্রকারটা। তাহলে যদি মূলত বলা হয় যে পার্টস অফ স্পিচ কত প্রকার, তাহলে বলবে সব মিলে 9 প্রকার। যদি কেউ জানতে চায় তাহলে বলবে অ্যাকর্ডিং টু ওল্ড গ্রামার, ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী হচ্ছে 8টা, আর মডার্ন গ্রামার কনসেপ্ট অনুযায়ী হচ্ছে এই ডিটারমিনারটা। জাস্ট এই কথাটুকু মনে রেখো। আশা করি এই প্রকার নিয়ে তোমাদের ভিতরে দ্বন্দ্ব বা সংশয় দূর হয়েছে। এবার আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচের প্রকারের সঙ্গে তোমাদেরকে একটু আমি গাড়ি চালানো শেখাবো। আচ্ছা, ধরো একটা গাড়ি কিনলে তুমি, ঠিক আছে? গাড়ি খুব ভালো করে বোঝো। একটা গাড়ি কিনলে গাড়ির অনেকগুলো অংশ থাকে, যেমন ইঞ্জিন থাকে, চেসিস থাকে, তারপরে গাড়িটা পেইন্ট করতে হয়, রং করতে হয়, এরপরে অ্যাক্সেলারেটর থাকে, তারপরে তোমার বিকল্প একটা ড্রাইভার নিতে হয়, রাইট? তারপরে জিপিএস সিস্টেম থাকে, আরও অনেক কিছু, হর্ন থাকে না? একটা গাড়ির ভেতরে যা যা আছে এই সব কিছুকে পার্টস অফ স্পিচের সঙ্গে তুলনা করা যায়। আর এটা যদি তুমি একদিন বুঝে নাও, তাহলে পার্টস অফ স্পিচের কোন প্রকারের কোন ক্ষমতা একটা বাক্যে, সেইটা তুমি চমৎকারভাবে বুঝে নিতে পারবে। ঠিক আছে? সো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখন একটা গাড়ির কথা বলি, গাড়িতে কি থাকে জানো? গাড়িতে থাকে একটা চ্যাসিস। ভালো করে বোঝো। আমি তোমাদের এগুলোর ছবিও দেখানোর চেষ্টা করছি, চ্যাসিসটা দেখতে কেমন, একটু ভালো করে বোঝো। একটা কার গাড়ি, একটা মোটর সাইকেল যখন বানানো হয়, তখন তার একটা চ্যাসিস থাকে, বা যেটাকে আমরা বলি ফ্রেম। একটা ফ্রেম তৈরি করতে হয়। একটা গাড়ির সবচেয়ে আগে যে জিনিসটি তৈরি হয় সেটার নাম হচ্ছে ফ্রেম। ওকে, সো এই যে ফ্রেম, সেটাকে আমরা তুলনা করতে পারি নাউনের সাথে। অর্থাৎ একটা বাক্যে সবচাইতে ফ্রেমিং হিসেবে কাজ করে সেটি হচ্ছে নাউন। নাউন থাকবে, অথবা নাউনের পরিবর্তে আরেকটা জিনিস থাকবে, সেটির নাম হচ্ছে প্রোনাউন। ওকে, এই জিনিসটা মনে রেখেছো। সো এটা হচ্ছে চ্যাসিস। এবার আমরা যেটাকে গাড়ির ইঞ্জিন বলি, ইঞ্জিন তো লাগেই। ওকে, সো আমাকে তোমরা বলো তো, ইঞ্জিনের সঙ্গে পার্টস অফ স্পিচের কোন প্রকারকে তুলনা করা যায়? ইঞ্জিন কি দেয় বলো তো? ইঞ্জিন গাড়ির গতি দেয়, একটা গাড়িকে জীবন্ত রাখে। তেমনি একটা সেন্টেন্সকে যে জীবন্ততা দান করে সে হচ্ছে কে বলো তো? সে হচ্ছে ভার্ব। এই জন্য কোনো কোনো সময় বলা হয় যে ভার্ব ইজ কল্ড CALLED, কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। ওকে, হার্টবিট অফ আ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের হার্টবিট যাকে বলা হয় সেটা হচ্ছে ভার্ব। প্রসঙ্গত বলি, আজকে এটি হচ্ছে ইন্ট্রো ক্লাস। তুমি এই ক্লাস থেকে একটা চমৎকার ধারণা পাবে। তাহলে চ্যাসিস বা ফ্রেম হচ্ছে গাড়ির নাউন, রাইট? আর ইঞ্জিন হচ্ছে ভার্বের মতো, রাইট? ওকে, আর একটু সামনে আসি। যেমন ধরো গাড়িটা তোমার রং করতে হতে পারে, তাই না? গাড়িটার চমৎকার একটা লুক দেবে তুমি, সেটা কি বলো তো? সেটা হচ্ছে পেইন্ট। গাড়িটাতে তুমি এবার পেইন্ট করছো, রং করছো বা ট্রিমিং করছো,
ট্রিম করছে একটু, রাইট? এই যেটা গাড়ির রঙের সঙ্গে তুলনা করছি, সেন্টেন্সে সেই পার্টসের নাম কি বলতো? সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের কাজ হচ্ছে সেন্টেন্সের বিভিন্ন শব্দ নিয়ে, নাউন বা প্রোনাউন নিয়ে দোষ, গুণ, সৌন্দর্য প্রকাশ করা। তেমনি পেইন্টের কাজ হচ্ছে গাড়ির সৌন্দর্য বর্ধন করা। ওকে, সো গাড়ি চালানো শেখাচ্ছি তোমাদের। এরপরে গাড়িতে আরও কি থাকে বলো তো? গাড়িতে থাকে অ্যাক্সেলারেটর। অ্যাক্সিলারেটর অ্যাক্সিলারেটর যারা গাড়ি চালাতে পারো না তাদের জন্য আজকে এটি কাজে দেবে। সো ধরো আমি বললাম অ্যাক্সিলারেটর অথবা ব্রেক গাড়িতে থাকে না? একটা সেন্টেন্সের অ্যাক্সিলারেটর বা ব্রেকের কাজ কি জানো? একটা সেন্টেন্সের অর্থের প্রবাহমান বা ভার্বের প্রবাহকে বাড়িয়ে দেওয়া। বলো তো, ভার্বের প্রবাহকে কম বেশি বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় কে? সেটির নাম হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? গাড়ির যেমন অ্যাক্সিলারেটর গতি বাড়ায়, গতি কমায়, ব্রেক গতি বন্ধ করে দেয়, অ্যাডভার্বও মূলত ভার্বের কার্যপরিধি সম্পর্কে তথ্য অতিরিক্ত দেয়, কখনো কখনো কমিয়ে দেয়। এটা অনেকটা অ্যাক্সিলারেটরের মতো কাজ করে। ওকে, এরপরে গাড়িতে আর কি দরকার হয় বলো তো? গাড়িতে দরকার হয় জিপিএস। জিপিএস খুবই মজার জিনিস কিন্তু। জিপিএস এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা একটু দেখে নিও, গ্লোবাল পজিশনিং সিস্টেম, রাইট? হ্যাঁ, এটাকে আমরা নেভিগেশনও বলি। নেভিগেশন, আমি জানি অনেকের হয়তোবা এত তথ্য ভালো লাগবে না, কিন্তু আমাকে এটা দিতেই হবে, কারণ রিয়েল কিছু না হলে তুমি শিখতে পারবে না। আচ্ছা, তো যেটি বলছিলাম, জিপিএস বা নেভিগেশন সিস্টেম, আমি তোমাদেরকে পিকচার আকারে দেখাবো একটু পর। গাড়িতে জিপিএস থাকে, তুমি চালাচ্ছ, গাড়িটা কোন রুটে যাবে, কোন দিকে যাবে, কার সঙ্গে কানেক্ট হবে। এই যে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের কানেক্ট, একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তার কানেক্ট, তেমনি ইংরেজি বাক্যে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের যে সম্পর্ক বা ডিরেকশন দিয়ে দেয়, সেটা কে বলতো? ইয়েস, ইটস আ প্রেপোজিশন। প্রেপোজিশন এটা গাড়ির জিপিএস এর মতো কাজ করে একটা বাক্যে। আচ্ছা, আর কি থাকে? আর কি থাকে? চ্যাসিসের পর ইঞ্জিন, পেইন্ট, অ্যাক্সেলারেটর, জিপিএস দিলাম, জিপিএসটাকে প্রেপোজিশন বললাম। এরপরে আছে তোমার হচ্ছে কাপলিং। এই জিনিসটা তোমরা অনেকেই বুঝবে না। কাপলিংটা হচ্ছে গাড়িতে একটা পার্টসকে আরেকটা পার্টসের সঙ্গে যুক্ত করে, শক্ত করে ঘোরানোর জন্য কাপলিং ইউজ করা হয়। এই যে যুক্ত করার যে সিস্টেম বা সংযোগ দেওয়ার যে সিস্টেম, এটিকে গ্রামারের ভাষায় সেটিকে বলা হয় কনজাংশন। এটির নাম হচ্ছে কনজাংশন, রাইট? গাড়িতে যেমন কাপলিং থাকে, একটা বাক্যে থাকে কনজাংশন। মনে থাকবে? ওকে, এবং হঠাৎ করেই গাড়িটা সামনে আটকে গেছে, সামনে অনেক মানুষ। এবার তুমি কি করবে? এবার তুমি হর্ন দেবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, গাড়িতে যে হর্ন থাকে, সেই হর্নের সাথে একটা বাক্যে পার্টস অফ স্পিচের কোন প্রকারটাকে আমরা তুলনা করতে পারি? তোমাদের কাছে এই হচ্ছে আমার প্রশ্ন। ঝটপট করে বলো দেখি। গাড়িতে থাকে হর্ন, ওকে, একটা বাক্যে হর্নের মতো, হর্ন মানে তো বোঝো, প প শব্দ করে, সেই হর্নের মতো পার্টস অফ স্পিচের কোন প্রকারটা কাজ করে? ঝটপট করে একটু জানাও দেখি। ওয়াও, আমি খাদিজা খাতুনের নাম স্পেশালি মেনশন করছি। প্রথমে লিখেছি ইন্টারজেকশন। ইয়েস, হর্ন দিলে যেমন আমরা বিস্ময়ে চমকে যাই, আটকে যাই, জায়গা করে দিই রাস্তা, ঠিক একইভাবে ইন্টারজেকশন। ইন্টারজেকশন, রাইট? ইন্টারজেকশন মানে ওই যে বিস্ময় সূচক যে চিহ্নটা ব্যবহার করা হয়। তো একটা গাড়িতে যেমন হর্নের প্রয়োজনীয়তা রয়েছে, রাইট, একটা সেন্টেন্সে বিস্ময় প্রকাশের জন্য ইন্টারজেকশনের প্রয়োজন রয়েছে। আর সব শেষে গাড়ি চালানোর জন্য কি দরকার বলো তো? একজন ড্রাইভার প্রয়োজন। এখন ড্রাইভার অনেক সময় বিকল্প আরেকজন ড্রাইভার আসতে পারে। একজনের শরীর খারাপ, আরেকজন ড্রাইভার বা হেল্পার ড্রাইভার হতে পারে। এটিকে বলা হয় সাবস্টিটিউট ড্রাইভার। কি? সাবস্টিটিউট ড্রাইভার। সাবস্টিটিউট ড্রাইভারকে মানে বিকল্প ড্রাইভারকে আমরা তুলনা করতে পারি কোন পার্টস অফ স্পিচের সঙ্গে বলো তো? খেয়াল করে দেখো, যেটার পরিবর্তে আরেকটা পার্টস অফ স্পিচের জন্ম হয়েছে, মানে ওইটার পরিবর্তে ওই পার্টস অফ স্পিচ। ইয়েস, ইয়েস, এটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন অর্থাৎ আমরা কোথাও যদি লিখি, কথার কথা, ধরো আমি কোথাও লিখলাম হচ্ছে মলি, তো মলি আমি লিখবো না, মলির পরিবর্তে আমি বলবো শি। বুঝতে পেরেছ? ফেমিনিন। আমি ধরো কোথাও লিখলাম হচ্ছে মনির, আমি মনির না লিখে তার পরিবর্তে আমি যে প্রোনাউন লিখবো সেটি হচ্ছে হি। বুঝতে পেরেছ? আমি ধরো কোথাও বললাম যে মলি, এরপরে হচ্ছে মনির, একসাথে এই দুইটা নাম না বুঝিয়ে আমি ওটার পরিবর্তে কিছু একটা বলবো, ওটার পরিবর্তে কিছু একটা আমি বলতে চাই, তাহলে কি বলবো বলো তো? তাহলে আমি দে বলবো। এই যে শি, হি অথবা দে, রাইট, দে আর কল
প্রোনাউন, এবং এগুলোকে বলা হয় সাবস্টিটিউট ওয়ার্ড, বা এটির নাম হচ্ছে কি বলতো, এটির নাম হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দটি বসে। সো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন এসেছে, আমি সেটা তোমাদেরকে বলছি। নাউন ইজ আ, যারা বিগত বছরে প্রশ্ন দেখেছো তারা অবশ্যই জানবে। প্রোনাউন ইজ আ, সো বলছে নেমিং ওয়ার্ড, এরপর হচ্ছে সাবস্টিটিউটিং ওয়ার্ড, আরও অনেক কিছু, সাবস্টিটিউটিং ওয়ার্ড। অর্থাৎ প্রোনাউনটাকে আমরা কি ধরনের শব্দ বলতে পারি? এটা কি নামের কোনো শব্দ নাকি বিকল্প বসা কোনো শব্দ? বিশ্বাস করো, এই ধরনের বেসিক ইনফরমেশন থেকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসে থাকে। থ্যাংক ইউ সো মাচ, রাইট আনসার দিয়েছো, এবং আমার বিশ্বাস, খুব আত্মবিশ্বাস নিয়ে দিয়েছো যে ইয়েস, প্রোনাউন মানে হলো সাবস্টিটিউটিং ওয়ার্ড বা বিকল্প শব্দ, যেটা কিনা নাউনের পরিবর্তে বসে। সো যারা আনসারটা দিতে পেরেছো তোমাদের সবাইকে অভিনন্দন। তাহলে গাড়ির চ্যাসিসের সঙ্গে তুলনা করলাম নাউনের, এটা একটা ফ্রেম, এটা লাগবেই। নাউন নতুবা নাউনের পরিবর্তে প্রোনাউন, নাউন প্রোনাউন ছাড়া একটা বাক্য গঠিত হতে পারে না। এগুলো কার্যকারিতা আমি তোমাকে দেখাবো। ইঞ্জিন ছাড়া যেমন একটা গাড়ি চলতে পারে না, তেমনি ভার্ব ছাড়াও একটা বাক্য সম্পূর্ণ হতে পারে না। একটা বাক্যের সৌন্দর্য বর্ধন করে যেমন অ্যাজেক্টিভ, তেমনি একটা গাড়ির সৌন্দর্য ফিরিয়ে আনে পেইন্ট বা রং। একটা বাক্যের গতি অর্থকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করে অ্যাডভার্ব, তেমনি একটা গাড়ির গতি পরিধি বাড়ায় অ্যাক্সেলারেটর এবং ব্রেক। এই যে সেন্টেন্সে ওয়ার্ডের ডিরেকশনগুলো দেওয়া, সে আমার দিকে আসছে, সে এখানে বসেছে, এই যে দিকে নির্দিষ্ট বোঝানোর জন্য প্রেপোজিশন। একইভাবে গাড়িতে রয়েছে জিপিএস সিস্টেম, যেটা দেখে ড্রাইভার গাড়ি চালায়। কাপলিং মানে সংযোগ তৈরি করে, একটা মূল জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের সংযোগ তৈরি করে। এমনই বাক্যে ব্যবহার রয়েছে কনজাংশনের। হর্ন দিলে যেমন মানুষ চমকে ওঠে, হর্ন দিলে এটি বিস্ময় প্রকাশ করে। ইন্টারজেকশনও বাক্যে বিস্ময় প্রকাশ করে। আর সাবস্টিটিউট ড্রাইভার, দ্যাট মিনস প্রোনাউন, যেটা কিনা নাউনের পরিবর্তে বসে। এটা হচ্ছে মোটামুটি পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ধারণা যে বাক্যে কার কতটা গুরুত্ব। এখন আমি যদি তোমাদের সবাইকে বলি যে নেক্সট যে টেস্টটা, সেই টেস্টটা হচ্ছে, আমি যদি বলি যে হুইচ পার্টস অফ স্পিচ স্পিচ ক্যান মেক সেন্টেন্স সেন্টেন্স অ্যালন, অর্থাৎ নিচের কোন বাক্যটা, হুইচ পার্টস অফ স্পিচ ক্যান মেক সেন্টেন্স অ্যালন, নিচের কোন বাক্যটি একাই একটা পার্টস অফ স্পিচ জন্ম দিতে পারে। হুইচ পার্টস অফ স্পিচ অ্যালন, জন্ম দিতে পারে। ভালো করে বুঝো জিনিসটা, কথাটা। হুইচ পার্টস অফ স্পিচ ক্যান মেক সেন্টেন্স অ্যালন, একটা নতুন সেন্টেন্সের একা জন্ম দিতে পারে। মেক সেন্টেন্স, একটা সেন্টেন্স, মেক আ সেন্টেন্স দিয়ে দিই। হুইচ পার্টস অফ স্পিচ ক্যান মেক আ সেন্টেন্স। ধরো আমি বললাম যে নাউন, আমি বললাম হচ্ছে প্রোনাউন এ বি সি, নাউন প্রোনাউন। আমি বললাম অ্যাজেক্টিভ, আমি বললাম হচ্ছে এ বি সি ডি, আমি বললাম হচ্ছে ভার্ব। অর্থাৎ এখানে চারটি পার্টস অফ স্পিচের ভেতরে ধরো কোন পার্টস অফ স্পিচ একা বসলেই সে একটা সেন্টেন্সে জন্ম দিতে পারে। মাশাআল্লাহ, জেনে খুব ভালো লাগছে যে তোমরা বেশ স্ট্রং এবং আত্মবিশ্বাসী হয়েছ। ইয়েস, সেটি হচ্ছে ভার্ব। একটা ভার্ব বসলেই একটা বাক্য হয়ে যেতে পারে। যেমন আমি যদি কোথাও বলি যে গো, যাও, এটা একটা ভার্ব, এবং মনে রাখতে হবে ইটস আ সেন্টেন্স। একটা ভার্ব বসলেই একটা বাক্য হয়ে যায়, কিন্তু কখনোই একটা নাউন বসে একটা বাক্য হবে না, একটা প্রোনাউন বসে, একটা অ্যাডজেক্টিভ বসে কখনো বাক্য হবে না। সুতরাং বুঝতেই পারছো যে একটা ভার্বকে কেন ইঞ্জিন বলা হয়, কেন সেটা পাওয়ার হাউস বলা হয়, কেন সেটাকে হার্টবিট বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ছোট্ট কিছু ছবি শেয়ার করি। এতক্ষণ যে আমরা ছবিগুলো নিয়ে কথা বললাম, ওকে, সো এখানে মূল বিষয় হচ্ছে, যেটা একটু ফিল করো, আ সেন্টেন্স ইজ লাইক আ ভেহিকল, অর্থাৎ একটা বাক্য হচ্ছে অনেকটা একটা যানবাহনের মতো। চ্যাসিস, আমার সঙ্গে সঙ্গে এবার বলতে হবে, নাম নেই, বলো তো। এই হচ্ছে চ্যাসিস, মানে হচ্ছে ফ্রেম। আগে গাড়ির ফ্রেম বানানো হয়। তাহলে পার্টস অফ স্পিচের যত প্রকার, বলো তো চ্যাসিস কার নাম দেবো আমরা? কোনটা ছাড়া বাক্য গঠন হবে না? আমরা বলবো হচ্ছে নাউন।
নাউন কিন্তু বাক্যে লাগবেই। হ্যাঁ, নাউনের পরিবর্তে প্রোনাউন লাগতে পারে, কিন্তু নাউনটা প্রথম কনসেপ্ট, এটা হচ্ছে মূল কথা। সো পার্টস অফ স্পিচের নাউনকে আমরা চেসিসের সঙ্গে তুলনা করি, মনে থাকবে। নেক্সট, এবার আসো ইঞ্জিন। এই যে ইঞ্জিন, ধামাকা ইঞ্জিন, বুঝতে পারছো? এবার আমাকে বলো তো, ইঞ্জিন হিসেবে আমরা কোন পার্টস অফ স্পিচের নাম বলেছি? ঝটপট করে বলো দেখি। ইয়েস, সেটি হচ্ছে ভার্ব। ভার্ব আমার বাক্যে লাগবেই, না হলে ফ্রেম দাঁড় করিয়ে আমার কোনো লাভ নেই রে বাবা। ইঞ্জিন আমাকে বসাতে হবে এই ফ্রেমের উপরে। তো যাই হোক, ইঞ্জিন বসালাম, ফ্রেম তৈরি করলাম। এবার একটু গাড়িটায় রং করা যাক, চারিদিকে খুলেছি, এবার আমি একটু রং করব। তো বলো তো, পেইন্ট বা ট্রিম করার জন্য যে জিনিসটা আমরা বলছি রং করা, পার্টস অফ স্পিচের কোন প্রকারটাকে রঙের সঙ্গে তুলনা করব, সৌন্দর্য বাড়ানোর কথা ভাববো? ইয়েস, সেটির নাম হচ্ছে অ্যাজেক্টিভ। সেটি হচ্ছে অ্যাজেক্টিভ। ক্লিয়ার? অ্যাজেক্টিভ বা গুণ, এটা সৌন্দর্য বর্ধন করে। মাশাআল্লাহ। ওকে, সো পেইন্ট করছি। এবার বলো, তোমরা অনেকে মানে দেখতে সুবিধা হচ্ছে, যেমন কাপলিং। এই কাপলিংটা কেমন? কাপলিংটা হচ্ছে অনেক ধরনের আছে। আমি এখানে প্রায় 2 4 6 7 2 4 6 8 8 ধরনের কাপলিং দিয়েছি। ওই যে একটা ট্রেনের পেছনে আরেকটা জিনিস লাগানোর জন্য যে বিষয়গুলো, সেটা হচ্ছে কাপলিং। এই কপলিংগুলো হচ্ছে যুক্ত করা। দেখো এই যে ফুটোগুলো আছে, বিভিন্ন ধরনের ফুটো আছে বিভিন্ন জায়গাতে, এইগুলোর সঙ্গে আরেকটা পার্টস যুক্ত হয়। কপলিংকে পার্টস অফ স্পিচে কার সঙ্গে তুলনা করব? যুক্ত করা। কপলিং মানে কি? যুক্ত করা, রাইট? কনজাংশন, ইয়েস। এই কনজাংশনে কাজ হচ্ছে যুক্ত করা, কনজাংক্ট করে, হ্যাঁ, যুক্ত করে। থ্যাংক ইউ। আর এক্সেলারেটর, মনে রেখো, যারা গাড়ি চালাতে চাও তাদের পায়ের নিচে কিন্তু এই জিনিসগুলো থাকে। ক্লাস বামেরটা, মাঝখানেরটা হচ্ছে ব্রেক, ডান পাশেরটা হচ্ছে এক্সেলারেটর। তবে এখন হাইব্রিড যে গাড়িগুলো ব্যবহার হয়েছে সেখানে ক্লাস আর থাকে না, অর্থাৎ এই বাম পাশে ক্লাস থাকে না, শুধু একটা থাকে বামে ব্রেক আর ডানে থাকে এক্সেলারেটর। এক্সেলারেটর যখনই তুমি পা দেবে, অর্থাৎ ডান পাশে যে এ লেখা আছে, এখানে যখনই চাপ দেবে গাড়িটা অনেক দ্রুত যাবে, আর ব্রেক করবে গাড়িটা কমে যাবে, আর ক্লাস ধরবে গাড়িটা নিউট্রাল হয়ে যাবে, তখন ক্লাস ধরে ব্রেক করতে হয়। এনিওয়ে, এক্সেলারেটর গতি বাড়ায়। একটা বাক্যের গতি কে বাড়ায় বলো তো? গতি যে বাড়ায় সে হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে জানতে চাও? যেমন আমি যদি বলি যে রান, দৌড়ায়, রান, ঠিক আছে, আমি বললাম রান ফাস্ট, মানে দ্রুত দৌড়ায়। তাহলে দৌড়ানো এক কথা আর দ্রুত দৌড়ানো এক কথা, তার মানে দৌড়ানোটাকে আর একটু বাড়িয়ে দেওয়া হলো মাত্রটা, ঠিক আছে? অ্যাডভার্বের এগুলোই হচ্ছে কাজ। যেমন বলা হলো গুড, মানে ভালো, কিন্তু তার আগে বসিয়ে দেওয়া হলো ভেরি গুড, অনেক ভালো। তাহলে এই যে ভেরি, এই যে ফাস্ট, এগুলোর নামই হলো অ্যাডভার্ব। এগুলো অর্থকে বাড়িয়ে দিচ্ছে, তীব্রতা, ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিচ্ছে, অনেকটা এক্সিলারেটরের মতো, মনে থাকবে। আর সব শেষে আর দুইটা জিনিস, সেটি হচ্ছে জিপিএস। গাড়ির সামনে এরকম একটা ড্যাশবোর্ড থাকে, এবং এই ড্যাশবোর্ডের কারণে একটা গাড়ির দাম কম বেশি হয়ে যায়। এই ড্যাশবোর্ডেই দেখানো হয় গাড়ি কোন রুট দিয়ে চলছে, কোথায় যাবে, গন্তব্য সেট করে দিলে ওই জায়গাতেই গাড়িটা যে থেমে যায় এবং গাড়িটা ডিরেকশন দেয়। দিস ইজ কল জিপিএস সিস্টেম। আচ্ছা, এই জিপিএস এর পূর্ণাঙ্গ রূপটা দিয়ে দিই, যেহেতু এটা বেসিক ক্লাস, আমি কোনো কিছু অপূর্ণ রাখবো না। কোনো একটা জায়গায় পরীক্ষা আসতে পারে, হোয়াটস দ্য ফুল ফর্ম অফ জিপিএস? তো জিপিএস মিনস হচ্ছে গ্লোবাল 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 পজিশনিং, পজিশনিং, পজিশনিং হচ্ছে সিস্টেম, SYSTM, সিস্টেম, ঠিক আছে? প্রতিটার এই যে জিপিএস, দ্যাট মিনস জিপিএস। তো এই জিপিএস সিস্টেম, অথবা যেটিকে অন্য কথা বলা হয় নেভিগেশন সিস্টেম, বুঝতেই পারছো, এই জিপিএস বা নেভিগেশন সিস্টেমের সঙ্গে কার তুলনা হয়েছে বলো তো? ইয়েস, সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন আসলে যুক্ত করে, একটা বাক্যের ওয়ার্ডের সঙ্গে ডিরেকশন দিয়ে দেয়, দিকে বোঝায়। যেমন হি কেম টু মি, রাইট? পজিশন, প্রেপোজিশন। যেমন বলা হলো যে হি কেম টু মি, হ্যাঁ, সে আসছে। এখন কার দিকে আসছে? আমার দিকে নাকি তোমার দিকে? আমার দিকে। এই টু একটা ডিরেকশন দিচ্ছে, জিপিএস এর মতো। হ্যাঁ, ওই যে দেখো অ্যারো মার্ক দেওয়া, ঠিক ওই রকম, যে আসলেই হবে না, যাত্রার কাছে যাবে না, সে আমার দিকে আসবে। সো প্রেপোজিশন কিন্তু মূলত জিপিএস এর মতো কাজ করে। আর এইবার যদি বলি হর্ন, হর্ন, রাইট? সো হর্নটা হচ্ছে অনেকটা এক্সক্লেমেটরি, বিস্ময় প্রকাশ করে, তাই না? CLAMATOR, এক্সক্লেমেটরি, এটা বিস্ময় প্রকাশ করে, সরি, এটা বিস্ময় প্রকাশ করে, এক্সক্লেমেটরি। আমরা এরকম অনেক বাক্য দেখি, যে হুররা,
উরা এলাস এরকম কথা বলি না আমরা? আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে ওয়াও, বাহ, এরকম শব্দ, বাহ, এই টাইপের যে শব্দগুলো। আর সাবস্টিটিউট ড্রাইভার অর্থাৎ একজনের পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে কে বসতে পারে বলো তো? নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে। আমার বিশ্বাস যে ছবির সাথে সাথে তোমরা পার্টস অফ স্পিচের এই যে সম্পর্ক, ইঞ্জিনের প্রতিটা পার্টসের সঙ্গে পার্টস অফ স্পিচের যে সম্পর্ক একটা বাক্যে কার কত গুরুত্ব এবং তাৎপর্য তোমরা সেটা বুঝেছ। আশা করছি এর সাথে সাথে আজকের দুটো লেকচার তোমাদের হৃদয়ে গেঁথে গেছে, আর এভাবে করেই তোমরা পৌঁছে যাবে 25তম দিনে। একবার চোখ বন্ধ করে অনুধাবন করো তো, সবগুলো ক্লাস লাইভে আমার সঙ্গে যুক্ত হয়েছো, আমার কথা শুনেছো, রিভিশন করেছো, পরীক্ষা দিয়েছো, 25তম দিনে তুমি পৌঁছে গেছো। তুমি কি বদলে যাবে না? অবশ্যই বদলে যাবে। চোখ বন্ধ করে সেই দিনের কথা ভাবতেই কেমন যেন ভালো লাগে। আর সেই দিনের প্রতীক্ষায় আমার অনুগত প্রিয় শিক্ষার্থীদের জন্যই আমার এই আয়োজন, আমাদের এই প্রচেষ্টা। আজকের আয়োজনটি শেষ করব। শেষ করার পূর্বে তোমাদের জানিয়ে রাখি, আলহামদুলিল্লাহ আমরা আজকে মিশন কত শেষ করলাম একটু লিখি আমরা। এইটা লেখাটা তোমাদের একটা অভ্যাসে পরিণত করতে হবে। মিশন 04 ইজ ইকুয়াল টু হচ্ছে ডান। তার মানে আমরা 4টা মিশন শেষ করে ফেললাম, আলহামদুলিল্লাহ। মিশন 4 ইজ ইকুয়াল টু ডান। হ্যাঁ, একজন 3 লিখেছো ভুল করে, না ওটা 4 ডান। পুরো আয়োজনটি কেমন লাগলো ঝটপট করে কমেন্টে জানাও। সাথে এটাও তোমাদের বলে দিই, এই আয়োজনের ওপরে কালকে কোনো পরীক্ষা নেই যে তোমাকে অনেক বেশি প্যারা নিতে হবে, টেনশন নিতে হবে। তথ্যে ভরপুর। আমি আমার লাইফে পুরো জীবনে যা শিখেছি সব উজাড় করে দিচ্ছি, শুধু এটা নিতে থাকো। একসময় আমার কথা খুব মনে পড়বে যে কি তোমরা পেয়েছিলে। সেই দিনের প্রতীক্ষায় আমাদের এই পথ চলা। হতাশ হবে না, শয়তানকে কখনো প্রশ্রয় দেবে না, আর দুষ্টু মানুষের কানে কান কথাগুলো কোনোভাবে নেবে। একটা ক্লাস যদি কোনোভাবে মিস হয়ে যায় বা ছিটকে পড়ে যাও, সেখান থেকে উঠে আসা বড় কঠিন। সো প্রতিটা ক্লাসে তুমি নিবিষ্ট থাকবে, উপস্থিত হবে, এটাই যেন তোমার দৃঢ়পণ হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মূল প্ল্যানিং সমস্ত কাজ সেরেই আমার আজকে গুরুত্বপূর্ণ একটা সময় রয়েছে, রাত 9:10 এর পূর্বেই হয়ে যাওয়া ক্লাসটা রিভিশন করতে হবে। সবচেয়ে বেটার হলো ক্লাসটা শেষ হওয়ার পরপরই একটু রিভিশনে বসা, সেটা বেশি কার্যকর। তাহলে শেষ করে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।